গল্প তুমি আমার ভালোবাসা। গল্প পর্ব ৩। লেখিকা মুন্নি আক্তার প্রিয়া। আজ সবাই ট্যুর থেকে বাসায় ফিরেছে। রাতের জার্নি হওয়ায় সবাই ঘুমিয়ে পড়েছে। প্রীতা ফোনে তখনও কথা বলছিল। সারাদিন কেমন ঘুরেছে, কেমন কেটেছে ট্যুর, সেগুলো বলছিল পিতার ভালোবাসার মানুষ আকাশকে। ফাহাদ ফিসফিস করে বলল, প্রীতা, তুমি কি আমার সিটে আসবে? পিতা ফোনটা একটু দূরে সরিয়ে বলল, কেন স্যার? ইয়ে মানে। প্রীতা ফাহাদের ইয়ে মানের ভাষা বুঝে গেছে। ফাহাদ যে প্রিয়ার সাথে বসার জন্য পৃথাকে নিজের সিটে যেতে বলছে সেটা পৃথা ভালোই বুঝেছে। তবু একটু মজা নেওয়ার জন্য বলল, কিন্তু স্যার, প্রিয়া তো আমার কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে। আমি গেলে তো ও পড়ে যাবে। আরে না না, পড়বে কেন? আমি তোমার সিটে যাব, আর তুমি আমার সিটে। এক কথায় যাকে বলে অদল বদল। পৃথা হাসলো, বলল, ঠিক আছে। পৃথা খুব সাবধানে প্রিয়ার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। ফাহাদ পৃথার জায়গায় এসে বসলো। প্রিয়া ঘুমের ঘুরে মাথাটা ফাহাদের কাঁধে রাখলো। ফাহাদ মুচকি হাসলো, মনে মনে বলল, সারা জীবন যদি এভাবেই পাশে পাই তোমায়, তাহলে এই দুনিয়ার কাছে আমার আর চাওয়ার কিছু নেই। প্রিয়া শুধু ফাহাদের কথা মাথায় রাখলো না, বরং ফাহাদের বাম হাতটা পেঁচিয়ে জড়িয়ে ধরলো, যেমনটা পিতাকে ধরেছিল। ফাহাদ ফিসফিসে বলল, তোমার কোলবালিশটা অনেক লাকি। কবে যে কোলবালিশের জায়গায় আমি থাকবো। বলে হাসলো ফাহাদ। প্রিয়া তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ফাহাদ পকেট থেকে ফোন বের করে কয়েকটা ছবি তুলে নিল। বেশ কয়েকটা ছবি তোলার পর গ্যালারিতে গিয়ে ছবিগুলো দেখছে আর বলছে, ইস, কি লাগছে, মনে হচ্ছে স্বামী স্ত্রী হানিমুনে যাচ্ছি। ছবিগুলোর উপর ঠোঁট ছুঁয়ে দিল ফাহাদ। ছবির দিকে তাকিয়ে বলল, বাস্তবে তো তোমায় এভাবে ছুঁয়ে দেওয়ার অধিকার এখনো পাইনি, তাই ছবিতেই দিলাম। যখন অধিকার পাবো তখন চুমু দিতে দিতেই বিরক্ত করে ফেলবো তোমায়। ওদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় ভোর হয়ে যায়। গাড়ি পৌঁছানোর আগেই ফাহাদ ওখান থেকে সরে গিয়ে পিতাকে বসিয়ে দেয় আবার। প্রিয়া ঘুম থেকে উঠেই আড়মোড়া ভাঙে। পিতার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয়। উত্তরে পৃথাও হাসে। পাশের সিট থেকে ফাহাদ সেটা খেয়াল করে। নিজের সিট ছেড়ে ওদের সিটের সামনে এসে পৃথাকে উদ্দেশ্য করে বলে, বুঝলে পৃথা, তোমার আমার ডায়াবেটিস হতে বেশি সময় লাগবে না। ফাহাদের কথায় আগামাথা কিছুই বুঝলো না পৃথা আর প্রিয়া। উৎসুক দৃষ্টিতে দুজনে ফাহাদের দিকে তাকিয়ে আছে। ফাহাদ বলল, কি বুঝলে না? পৃথা বলল, না। সকাল সকাল তোমার ফ্রেন্ড যেই মিষ্টি হাসি দিল, তাতে তোমার ডায়াবেটিস না হলেও আমার হয়ে যাবে। পৃথা এবার হা হা করে হেসে দিল। প্রিয়া লজ্জা পেলেও সেটা প্রকাশ না করে চুপ করে রইল। ফাহাদ আবার বলল, জানো পৃথা, এমন মিষ্টি হাসি দেখলে কি করতে ইচ্ছে করে? কি? ইচ্ছে করে তোমার বান্ধবীকে টুপ করে মিষ্টির মতো খেয়ে ফেলি। এবার পৃথা একটু লজ্জা পেল। প্রিয়া চোখ মুখ কুঁচকে বলল, নির্লজ্জ। ফাহাদ আবারও ডান হাত বুকের বাম পাশে রেখে বলল, দেখেছো পৃথা, দেখেছো তোমার বান্ধবী কিভাবে আমাকে তার প্রেমে ফেলে? এভাবে নির্লজ্জ বললে যে আমি প্রেমে পড়ে যাব, সেটা যেন বারবার বলে। কেন বলে সেটা আমি বুঝি না ভেবেছো? প্রিয়া উত্তর দিল, আপনি কচু বোঝেন। আর আপনি সব সময় এমন মজা করেন কেন বলেন তো? বারে, আমি কখন মজা করলাম? কখন না করেন? বেশ কয়েকদিন ধরে দেখছি রাগের বদলে এখন কেমন কেমন জানি করেন। ফাহাদ চোখ দুটো বড় বড় করে বলল, সি সি সি, কি বলো এসব? প্লিজ এসব বলো না। আমার হবু বউ জানলে আমায় খুন করে ফেলবে। প্রিয়া দাঁত কটমট করে বলল, আমি কিছু বলেছি? ফাহাদ চোখ টিপ দিয়ে বলল, কিছু বলতে চাও বুঝি? মোটেও না। আরে বলো বলো, আমি কিছু মনে করব না। আমরাই তো। আমরাই কি, হ্যাঁ? আপনি আমার বস, আর আমি আপনার কর্মচারী। অনেক তফাৎ আমাদের মধ্যে। ও আচ্ছা, তার মানে তুমি এই সম্পর্কের নতুন রূপ দিতে চাইছো? এমন কখন বললাম আমি? ওমা, বলতে হবে কেন? আমি কি বুঝি না? তাছাড়া মেয়েদের যে বুক ফাটে তো মুখ ফুটে না, সেটা তো আমি জানি। আপনি একটু বেশিই জানেন। কম জানলে বউকে কব কবজা করব কিভাবে, সেটা আমি কি জানি? তুমি জানো না বলছো? না, জানি না। কেন জানো না? উফ, বড্ড বেশি প্রশ্ন করেন আপনি। এভাবে জ্বালাচ্ছেন কেন বলেন তো? বউকে না জ্বালালে কাকে জ্বালাবো? কি? না মানে, বউকে কিভাবে জ্বালাবো সেটা প্র্যাকটিস করছি আর কি। পাগল! সে তো তোমার জন্যই আমার পরি। মানে কি? কথায় কথায় এত মানে মানে কি করো কেন, হ্যাঁ? তোমায় বলেছি ভেবেছো? তোমায় কেন বলবো? আমি তো আমার পরির জন্য পাগল। আমি কখন বললাম আপনি আমার জন্য পাগল? তুমি বললেই হবে নাকি? তুমি আমায় পাবে, আমার মন পাবে না, বুঝছো? আমার মন তো পরি সেদিনও নিয়ে নিয়েছে। উফ, আল্লাহ বাঁচাও আমায়।
আমায় তোমায় করে নাও, বেঁচে যাবে। এই আপনার সমস্যা কি বলেন তো? ভালোবাসা ভালো টালো বাসেন নাকি? এমন কিছু হলে খবরদার বলে দিচ্ছি, একদম এসব ভাববেন না। বাসি তো, আমার পরীকে ভালোবাসি। তুমি না সেদিন বললে দূরে থেকে কোনো মেয়েকে ফলো করলে নাকি মেয়েটা বুঝতে পারে যে কোনো ছেলে তাকে ফলো করছে। তাহলে এত কাছে থেকে দেখে তোমার কি মনে হয় আমায়? আমার মনে হয় আপনি একটা উন্মাদ, পাগল, আর আপনার ট্রিটমেন্ট প্রয়োজন। বলে প্রিয়া বাস থেকে নেমে যায়। ফাহাদ মুচকি এসে বলে, এই পাগলের ট্রিটমেন্ট করতে পারলে একমাত্র তুমিই পারবে প্রিয়া। পৃথা বলল, স্যার বেশি সময় না নিয়ে এবার তো ভালোবাসার কথাটা ওকে জানিয়ে দেন, নয়তো দেখবেন অন্য কারো হয়ে যাবে। চুপ। প্রিয়া শুধু আমার, আমার ভালোবাসা, ভালোবাসার কথা বলবো তো অবশ্যই, আগে ইশারায় তো বুঝাই, দেখি ম্যামের কি রিয়াকশন। যদি রিজেক্ট করে দেয় তাহলে আটার মতো লেগে থাকবো। ওকে আমি ছাড়ছি না। তাছাড়া আমি কি রিজেক্ট করার মতো ছেলে? তা নয়, কিন্তু ও যদি অন্য কাউকে ভালোবেসে থাকে তাহলে? প্রিয়া অন্য কাউকে ভালোবাসে না। কি করে জানলেন? কাউকে ভালোবাসলে অবশ্যই তোমায় বলতো, আর তুমিও আমায় জানাতে। এমনও তো হতে পারে প্রিয়া কাউকে ভালোবাসে কিন্তু আমায় বলেনি, বা আমায় বলেছে ঠিক কিন্তু আমি আপনাকে বলিনি। দুটোর একটাও না। কেন এমন মনে হলো? তুমি কাউকে ভালোবাসো? হ্যাঁ। প্রিয়া জানে। হ্যাঁ। তুমি জানিয়েছো, তাই না? হ্যাঁ। কেন বলেছো? কারণ ও আমায় সব শেয়ার করে আর আমিও করি। তাছাড়া খুব ভালোবাসি ওকে। প্রিয়াও ভালোবাসে আমায়। বেস্ট ফ্রেন্ডের থেকে কোনো অংশ কম নই আমরা। আশা করি তোমার প্রথম কথার উত্তর তুমি পেয়ে গিয়েছো। আর দ্বিতীয়, তুমি আমায় নাই বলতে পারো, তাই না? যদি প্রিয়া অন্য কাউকে ভালোবাসে থাকে আর সেটা তুমি জানতে, তাহলে তুমি চাইতে না প্রিয়া তার ভালোবাসার মানুষের সাথে সুখী হোক? অবশ্যই। ফাহাদ বলল, তাহলে যেদিন আমি তোমায় সাহায্য চাইলাম সেদিন তুমি জানিয়ে দিতে প্রিয়া কাউকে ভালোবাসে। আশা করি এবার দ্বিতীয় উত্তরটাও পেয়ে গেছো। কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। একটা কথা জানো পৃথা, কাউকে ভালোবাসার আগে তাকে বিশ্বাস করতে হয়, জানতে হয়, বুঝতে হয়। আর আমি সেটাই আগে রপ্ত করেছি। আপনি সত্যিই অসাধারণ স্যার। আমি দোয়া করি আপনি আপনার ভালোবাসাকে পান, আর প্রিয়া পাক সত্যিকারের একজন ভালোবাসার মানুষ। মিটিং শেষ করে বসে আছে মৃন্ময়। কাজ ভেদ করে বাহিরে পরিষ্কার আকাশ দেখছে চুপচাপ। দুইজন দুই প্রান্তে, কিন্তু মনটা এখনো বাংলাদেশেই। ফোনের ওয়ালপেপারে প্রিয়ার ছবি দেখছিল। অনেকদিন ফেসবুকে যাওয়া হয় না মৃন্ময়ের, তাই একটু ফেসবুকে গেল। মেসেঞ্জারে টুংটাং আওয়াজ। রিমির মেসেজ ভেসে আসলো। মেসেজগুলো এমন, কোথায় তুমি মৃন্ময়, তোমাকে অনেক মিস করি। প্লিজ ফিরে আসো জান। তুমি কি আমার সাথে কথা বলবে না? তোমায় ছাড়া আমি থাকতে পারবো না। আরো অনেক অনেক মেসেজ। মৃন্ময় মেসেজগুলো দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। এরপর ডাটা অফ করে অনলাইন থেকে বেরিয়ে গেল। পরের দিন অফিসে যেতে প্রিয়ার ডাক পড়লো ফাহাদের রুমে। বিরক্ত লাগা সত্ত্বেও প্রিয়া গেল। হাজার হোক বস বলে। যাওয়ার পথে প্রিয়ার মেয়ে কলিগরা পথ আটকে ধরে। ওরা সবাই ভ্রু নাচে বলে, কি মামা, কি চলে? কি চলে মানে? সেটি তো বলি, কি চলে? তলে তলে টেম্পো চালাও, কি আজগুবি কথা বলছিস তোরা? ইস, এখন এগুলো আজগুবি কথা, তাই না? ঘন ঘন এত স্যার রুমে কি? মানে কি? স্যার আমায় কাজের জন্য ডাকে, সে আমার বস, সেটা মনে হয় তোরা ভুলে যাচ্ছিস। ফাহাদের উপর সবচেয়ে বেশি ক্রাশি তো প্রিয়ার সেই কলিগ। সিমি বলল, কি কপাল রে ভাই তোর, তুই স্যারকে দেখতে পারিস না, আর স্যার তোকে সবসময় ডেকে পাঠায়। আমাকে তো স্যারের চোখেই পড়ে না। বলে নেকা নেকা সরে নাক টানা শুরু করে হিমি। আরেক কলিগ বলে ওঠে, তোর ন্যাকামি বন্ধ করতো, আমার দিকে তো তাকায় না। তুই আর এমন কি? এক কথায় দুই কথায় ওদের মধ্যে তর্কাতর্কি লেগে যায়। প্রিয়া শুধু চুপচাপ কাণ্ড কারখানা দেখছে। ওইদিকে এতক্ষণে প্রিয়া আসছে না দেখে ফাহাদ আসে, আর এসে দেখে এখানে তুলকালাম কাণ্ড। ফাহাদ ধমক দিয়ে বলে, কি হচ্ছে এখানে? এটা অফিস নাকি মাছের বাজার? কারো কাজের দিকে কোনো মন নেই? ধমক খেয়ে সবাই চুপ হয়ে যায়। প্রিয়া একটু এগিয়ে গিয়ে বলল, আরে স্যার, আপনি ওদের বকছেন কেন? ওরা তো আপনাকে নিয়ে পুরো কথা বলতে পারলো না। প্রিয়া তার আগে হিমি প্রিয়ার মুখ চেপে ধরলো। জোরপূর্বক মুখে হাসি টেনে বলল, সরি সরি স্যার, আসলে আমরা একটা বিষয় নিয়ে ডিসকাস করছিলাম। প্রিয়া জোর করে হিমির থেকে নিজেকে ছাড়িয়ে নিল। দম নিয়ে বলল, সত্যিটা বলতে দিচ্ছিস না কেন? তারও তো জানা দরকার তোরা যে স্যারকে পছন্দ করিস। হিমি কান চুলকে ফিসফিসিয়ে বলল, আরে বাপ, তোর মুখটা বন্ধ কর, নয়তো চাকরি চলে যাবে আমাদের। ফাহাদ আবার ধমক দিয়ে বলল,
এসব ফিসফিসানি বাদ দিয়ে যে যার কাজে যান। আর প্রিয়া, তোমাকে আমি ডেকেছিলাম। জি স্যার, আসছি। সবাই যে যার কাজে লেগে পড়লো। ফাহাদ চলে গেল, পিছু পিছু প্রিয়াও যাচ্ছে। ফাহাদ চেয়ারে বসলো। তুমি কি আমার বউ? মানে? সোজা বাংলায় বললাম, তাও বুঝোনি? বলেছি তুমি আমাকে আমার বউ। আমি আপনার বউ হতে যাবো কেন? আজব। তাহলে সুরসুর করে যে আমার পিছু পিছু চলে এলে। স্যার রুমে ঢুকতে হলে যে পারমিশন লাগে, জানো না? তবে বউ হলে আলাদা বিষয়। প্রিয়া কিছু বলতে যাবে তার আগেই ফাহাদ চেয়ারে থেকে উঠে উঠতে উঠতে বলল, এই দাঁড়াও দাঁড়াও। এটা বলে প্রিয়ার সামনে গিয়ে একটু ঝুঁকে দাঁড়ালো। ভ্রু নাচিয়ে বলল, আমার বউ হওয়ার ইচ্ছা আছে নাকি? প্রিয়া দুই হাত দিয়ে ফাহাদকে সরিয়ে দিয়ে বলল, এ, আপনার বউ হব আমি এটা স্বপ্নেও ভাবি না আমি। অফিসের কত শত মেয়ে আমার জন্য পাগল, ইভেন বাইরেও কত মেয়ের ক্রাশ আমি। আর তুমি আমার ইগনোর করো। এটাই তো স্যার সমস্যা তো এখানে। পাগল তো পাগলের জন্য পাগল হবে। সরি, কথা কথাটা হবে, পাগলি তো পাগলের জন্য পাগল হবে। আপনি এক পাগল, আর যারা আপনাকে পছন্দ করে ক্রাশ খায় ওরা হচ্ছে আরেক পাগল। পাগল আর পাগলি একদম পারফেক্ট জুটি। আমি তো বাবা কোনো পাগল টাগল নই যে আপনার উপর ক্রাশ খাবো। আমি চাইও না তুমি আমার উপর ক্রাশ খাও। কেন? ফাঁদ চোট কামড়ে বলল, আমি চাই তুমি আমায় ভালোবাসো। আপনি যতটা নির্লজ্জ সবাই কি সেটা জানে? অবশ্য জানবে কি করে? সবাই, সবার সামনে তো আপনি একদম রাগী বস, কিন্তু আপনার এই আসল চেহারার কথা তো সবাই জানে না। তাহলে বুঝো তুমি কত স্পেশাল। দেখো, আমি শুধু তোমার কাছে নির্লজ্জ, অন্য কোনো মেয়ের কাছে না। এর মানে কি? এর মানে হলো তোমার ইম্পর্টেন্স আমার কাছে সব। অন্য কোনো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। তাছাড়া বউয়ের কাছে নির্লজ্জ হব না তো বাইরের কারো কাছে নির্লজ্জ হব নাকি? আমি হব আমার বউয়ের পারফেক্ট স্বামী, যাতে সে গর্ব করে সবার সামনে বলতে পারে আমি তার ভালোবাসা। প্রিয়া কি বলবে বুঝতে পারছে না, তাই চুপ করে ফাহাদের দিকে তাকিয়ে আছে। ফাহাদ বলল, কি হলো? এমন ঝিম মেরে দাঁড়িয়ে আছো যে? কিছু বলো। আমি আর কলা গাছ একই কথা। বলে লাভ নাই। আমার প্রচুর 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 লাভ আছে, যা শুধু আমার পরীকে দেব। লাগবে তোমার? মানে? আরে এটাই বুঝলে না? তুমি দেখছি ইংরেজিতে প্রচুর কাঁচা। লাভ মানে হচ্ছে ভালোবাসা। আমার কাছে অনেক ভালোবাসা আছে, নেবে তুমি? আমি কি এই লাভের কথা বলেছি? ফাহাদ চোখ টিপে দিয়ে বলল, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। প্রিয়া চোখ মুখ খিচে বলল, কেন ডেকেছেন সেটা বলেন। আমার কাজ আছে। আরে বাস, অফিসের বসকে তুমি কাজ দেখাচ্ছ? অবশ্য হবু স্বামীর অফিসে লাভ লোকসানের কথা বউ তো ভাববে। তুমি কত লক্ষ্মী গো, কিন্তু এখন তোমার কাজ করতে হবে না। আমার সামনে বসে থাকো। উফ, আপনি যে এরকম আমি ভাবতেই পারিনি। প্রথম প্রথম তো খুব বকতেন, রাগ দেখাতেন, সেটাই তো ভালো ছিল। হঠাৎ করে কি হলো আপনার? এমন রোমান্টিক হয়ে গেলেন কেন? কি করব বলো? তাকে ওই দিন দেখে যে আমি ফিদা হয়ে গেলাম। আমার উষ্ণ ভালোবাসাগুলো বারবার বলছে, পরীর কাছে যাব, পরীর কাছে যাব। তো নিয়ে যান না পরীর কাছে, আমার জ্বালাচ্ছেন কেন? তুমি ছাড়া পরীকে আমার হাতে কেই বা তুলে দিবে? কেন? আমি দিব কেন? তাছাড়া আমি তো চিনি না তাকে। দেখবে তাকে? কই দেখি, দাঁড়াও। ফাহাদ ফোনটা বের করে সামনে দিল। ফাহাদের ওয়ালপেপারে প্রিয়া আর ফাহাদের ছবি। প্রিয়া ফাহাদের এক হাত পেঁচিয়ে কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। প্রিয়া চোখ দুটো বড় বড় করে বলল, আরে। পুরো কথা বলার আগে ফাহাদ বলল, এই, এখন আবার বলো না এটা তোমার ছবি। এটা হচ্ছে আমার পরীর ছবি, আমার সাদা পরী। বলে ফাহাদ ছবিটাতে চুমু খেলো। প্রিয়া রাগে রাগী গলায় বলল, এটা তো আমারই ছবি। এই ছবিটা আপনি কখন তুললেন? আমি তো প্রীতার সাথে ছিলাম। এই ছবিটা তোমার বলছো? অবশ্যই। তুমি শিওর? 100% শিওর আমি। তার মানে তুমি স্বীকার করছো তুমি আমার বউ? পরী? আশ্চর্য, এটা আমি একবারের জন্য বলিনি। বলনি কিন্তু বুঝিয়েছো কিভাবে। আমি বলেছি এই ছবিটা আমার বউয়ের, আর তুমি বলেছো ছবিটা তোমার। তাহলে এর ফলাফল কি দাঁড়ায়? তুমি আমার বউ। প্রিয়া হাত দুটো মুঠো বন্দি করে ফাহাদের দিকে তেড়ে যায়। ফাহাদ প্রিয়ার হাত দুটো পেছনে নিয়ে এক হাত দিয়ে ধরে রাখে, অন্য হাত দিয়ে প্রিয়ার চশমাটা খুলে টেবিলের উপর রাখে। প্রিয়া নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু ফাহাদের শক্তির কাছে প্রিয়ার এই জোরাজুরি কিছুই না। ফাহাদ প্রিয়ার চোখ দুইটা ছুঁয়ে দিতেই প্রিয়া চোখ বন্ধ করে ফেলে। চোখের পাতায় হাত বোলাতে বোলাতে ফাহাদ বলল, এই কাজল কালো চোখের প্রেমে হাজারবার মরতেও রাজি আছি আমি। প্রিয়া এবার জোরে ফাহাদের হাতে কামড় বসিয়ে দিল। আশ্চর্যের বিষয় হলো ফাহাদের মধ্যে এর কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। যেভাবে ছিল সেভাবেই দাঁড়িয়ে আছে, শুধু ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে আছে।
একসময় প্রিয়া ফাহাদের হাত ছেড়ে দিল। হাতে দাগ, দাঁতের দাগ বসে গেছে। ফাহাদ চোখ খুলতেই দেখলো চোখ লাল হয়ে আছে, টলমল করছে পানি। ফাহাদ মুচকি হেসে প্রিয়ার দুই হাত ছেড়ে দিল। নিজের দুই হাত দিয়ে চুলগুলো ঠিক করে হুট করে প্রিয়ার এক হাত ধরে টেনে ফাহাদের কাছে নিয়ে আসলো। প্রিয়া ভয়ে কুঁকড়ে যায়। এক হাত দিয়ে প্রিয়াকে ধরে অন্য হাত দিয়ে প্রিয়ার গালে রাখে। তুমি কি ভেবেছো তুমি আমায় আঘাত করবে আর আমি তোমায় হাত ছেড়ে দেব? ছেড়ে দেওয়ার জন্য হাত ধরেছি। হাত যখন ধরেছি সারা জীবনের জন্য ধরেছি। যত পারো আঘাত করো। না, তোমাকে ছাড়বো না। তোমার হাত। তুমি এত কিছু বুঝো আর এটা বুঝো না আমি তোমাকে ভালোবাসি। শোনো, এত ঘটা করে আমি প্রপোজ করতে পারি না। আমি শুধু জানি আমি তোমায় ভালোবাসি। প্রিয়া কিছু বলছে না, শুধু ফাহাদের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিয়ার ডান হাতে ফাহাদের বুকের বাম পাশে, যার কারণে ফাহাদের বুকের দুঃখখানি স্পষ্ট উপলব্ধি করতে পারছে প্রিয়া। চোখের সামনে অস্পষ্ট ভাবে অতীতটা ভেসে আসছে। না আর সহ্য করতে পারছে না। যে কোনো মুহূর্তে প্রিয়া পড়ে যাবে মনে হচ্ছে। গায়ে এতটুকু শক্তি নেই। প্রিয়া পড়ে যেতে নিলেই ফাহাদ শক্ত করে ধরে রাখে। প্রিয়ার সম্পূর্ণ ভর এখনো ফাহাদের উপর। আস্তে আস্তে চোখ দুটো বন্ধ হয়ে আসে প্রিয়ার। অস্পষ্ট স্বরে বলে, আমি আমি চাই না।" পুরো কথা বলার আগেই সাথে সাথে প্রিয়া ফাহাদের বুকে লুটিয়ে পড়ে। প্রিয়ার মাথা ফাহাদের কোলে রেখে সামনে ডাকছে প্রিয়াকে, কিন্তু প্রিয়ার কোনো হুঁশ নেই। আলতো করে গালে চাপড় দিচ্ছে আর বলছে, এই প্রিয়া, কি হলো তোমার? চোখ খুলো। প্রিয়া, প্রিয়া। চোখ মুখে পানির ছিটাও দিল, কিন্তু কোনো কাজ হলো না। ভয়ে ফাহাদের হাত পা ঠান্ডা হয়ে আসছে। ফোনটা নিয়ে পৃথাকে কল দেয়। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। দ্রুত আমার রুমে আসো বলে ফাহাদ কল কেটে দিল। পৃথাও সাথে সাথে চলে আসলো। এই অবস্থা দেখে পৃথা বলল, প্রিয়ার কি হয়েছে? জানি না, হুট করে সেন্সলেস হয়ে গেল। পৃথা এবার চোখে মুখে পানি দিল। বেশ কিছুক্ষণ পর প্রিয়ার জ্ঞান ফিরে। প্রিয়া তখনও ফাহাদের কোলে মাথা রেখে শুয়ে আছে। ফাহাদের থেকে নিজেকে সরিয়ে নিয়ে এবে সেই শক্তিটুকু নেই। প্রিয়ার জ্ঞান ফিরতেই ফাহাদ অস্থির হয়ে বলল, এই কি হয়েছিল তোমার হঠাৎ করে? জানো কত টেনশন হচ্ছিল? প্রিয়া উত্তর না দিয়ে বলল, বাসায় যাব আমি। ফাহাদও আর কিছু বলল না। পৃথার দিকে তাকিয়ে বলল, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তুমি ওকে বাড়িতে দিয়ে আসো। জি স্যার। ফাহাদের কথা মতো পৃথা প্রিয়াকে নিয়ে বাড়িতে গেল। প্রিয়ার শরীর খুব দুর্বল লাগছিল, তাই পৃথা ধরে নিয়ে যাচ্ছিল। দরজা খুলে দেয় প্রিয়ার মা। মা ভয় পেয়ে বলল, কি হয়েছে ওর? এভাবে নিয়ে আসছো কেন? আন্টি শান্ত হন, তেমন কিছু হয়নি। সেন্সলেস হয়ে গিয়েছিল। পিতার সাথে মাও প্রিয়াকে ধরে নিয়ে বিছানায় শোয়ায়। মা প্রায় কান্না করে দিবে এমন ভাব, কাঁদো কাঁদো সুরে বলল, দিন দিন মেয়েটার উপর দিয়ে যা যাচ্ছে, একটার পর একটা সমস্যা লেগেই আছে। আল্লাহ জানে আমার মেয়ে কবে একটু সুখের দেখা পাবে। আন্টি প্লিজ কাঁদবেন না, রেস্ট নিলেই সুস্থ হয়ে যাবে। কি করব বলো মা? মা হয়ে মেয়ের এত কষ্ট আর সহ্য হয় না, আমি বুঝতে পারছি আন্টি। কথা বলার ফাঁকে ফাহাদ পৃথাকে কল দিল। হ্যালো পৃথা। জি স্যার বলুন। বাসায় গিয়েছো? হ্যাঁ। প্রিয়া কোথায়? শুয়ে আছে। আচ্ছা ওকে রেস্ট নিতে বলো। আর বলে দিও যে কয়দিন পর থেকে যেন অফিসে আসে। ওকে স্যার, রাখছি। মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে পৃথা বিদায় নিল। আসার আগে ফাহাদের বলা কথাগুলো বলে আসলো। সন্ধ্যার দিকে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে প্রিয়া। মা কফি নিয়ে এলো। বলল, ধর কফি খা। রাখো। মন খারাপ না তাহলে? কিছু না। কি লুকাচ্ছিস? কি লুকাবো সেটা তো তুই জানিস। কিছু লুকাচ্ছি না। মা প্রিয়ার দুই বাহু ধরে বলল, আমার চোখের দিকে তাকিয়ে বলতো, এভাবে ফোর্স করো না, ভালো লাগে না। কি হয়েছে বল আমায়। কি বলবো বলো তো? সেই সব অতীত থেকে আমি দূরে থাকতে চাই, সেগুলো আমাকে বারবার তাড়া করে। আবার মৃন্ময়ের সাথে দেখা হয়েছে না, তবে বজা যেমন ভালোবাসার কথা বলেছে কি। হ্যাঁ, ভালো লাগে না আর। আর কিছু জিজ্ঞেস করিও না। আমি একটু একা থাকবো। যাও তুমি। মা আর কিছু বললো না, চলে গেল। মা চলে যাওয়ার কিছুক্ষণ পরে ফাহাদ ফোন দেয়। পিয়ার একদম ফোন রিসিভ করতে ইচ্ছে করছে না, তবু ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে ফাহাদ বলল, এখন কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। কি হয়েছে তোমার? হুট করে সেন্সেস হয়ে গেলে? জানি না। তোমার কি মন খারাপ? না। আমার কেন জানি মনে হচ্ছে তোমার মন খারাপ। আমি পরে ফোন দেবো কেমন? হুম। ফাহাদ ফোনটা রেখে দিল। এই মেয়েটা বোঝা বড্ড কঠিন। আনমনে হাজার কথা ভাবছিল, তখন ফাহাদের মা রুমে আসে। কি করছিস? কিছু না মা। কিছু কি ভাবছিস? হুম। তবে তেমন কিছু না, নিশ্চয়ই প্রিয়াকে নিয়ে ভাবছিস। ফাহাদ হাসলো। জানোই তো, ভালোবাসার কথা জানিয়েছিস, আজ তো জানলাম, কিন্তু কোনো রেসপন্স পাইনি। বলার সাথে সাথে কি হ্যাঁ বলে দিবে নাকি? লেগে থাকা কাঠার মতো। ভালো না বেশে যাবে কোথায়?
ফাহাদ ওর মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার লক্ষ্মী মা। পরের দিন ফাহাদ অফিসে গিয়ে প্রিয়াকে দেখতে পেল। প্রিয়াকে দেখেই ওর মাথা গরম হয়ে গেল। মনে মনে বলল, এতবার করে বললাম রেস্ট নিতে, তা না করে অফিসে এসে পড়েছে, কি এত কাজ মহারানীর। ফাহাদের রুমে প্রিয়ার ডাক পড়লো। হিমি বলল, আসতে না আসতেই তোর ডাক পড়ে গেছে, যা তাড়াতাড়ি, নয়তো দেখবি তোকে দেখতে না পাওয়ার পিপাসায় গলা শুকিয়ে মারা যাবে। সব সময় শুধু আজে বাজে কথা। ফাহাদ প্রিয়ার রুমে গেল। মে আই কামিন স্যার? ইয়েস। প্রিয়া ভেতরে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। ফাহাদ হাতে একটা কলম নিয়ে ঘোরাচ্ছে আর প্রিয়াকে পর্যবেক্ষণ করছে। ফাহাদ কিছু বলছে না দেখে প্রিয়াই বলল, আমায় ডেকেছিলেন? কি এত কাজ তোমার অফিসে? মানে, আমি তোমায় রেস্টে থাকতে বলেছিলাম না? তাহলে অফিসে কেন আসছো? আমার কোনো রেস্টের প্রয়োজন নেই, আমি একদম ঠিক আছি। ফাহাদ টেবিলের উপর হাত দিয়ে বাড়ি দিল। চেয়ার ছেড়ে প্রিয়ার কাছে এগিয়ে আসতে প্রিয়া 2 পা পিছিয়ে গেল। স্যার, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমি আপনার অফিসের সামান্য একজন ওয়ার্কার, আর আপনি আমার বস। হুটহাট এভাবে কাছে আসাটা মানায় না। আদারওয়াইজ আমি তো আপনার ওয়াইফ নই। ফাহাদ ঠোঁটে দুষ্ট হাসি ফুলে বলল, বউ হবে বুঝি? প্রিয়া সিরিয়াস মোডে বলল, কোনো ইচ্ছে নেই আমার। আর একটা কথা, আপনি আমার বস, তাই আমাকে ডাকতেই পারেন, তবে অবশ্যই কাজের জন্য ডাকবেন। অযথা অকারণে ডাকবেন না প্লিজ, এতে আমার উপর ইফেক্ট পড়ে। নানানজন নানান কথা বলে। এতটুকু বলে প্রিয়া চলে যাওয়ার দিল। ফাহাদ প্রিয়ার হাত ধরে বলল, তুমি কি আমার ইগনোর করছো? ফাহাদ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে প্রিয়া বলল, আপনি কি ইগনোর করার মতো কেউ? ইগনোর তাকেই করা যায় যার সাথে এমন কোনো রিলেশন থাকে যাকে ইগনোর করা যায়। আপনার সাথে আমার এমন কোনো রিলেশন নেই। প্রিয়া চলে গেল। হ্যাঁ, ফাহাদকে ইগনোর করা শুরু হয় এখান থেকেই। বেশি কিছু ঘটনার পর এখান থেকেই সবকিছু, এমনকি ফাহাদকে এড়িয়ে চলতে হবে। অন্যান্য অফিসের জবের অ্যাপ্লাই করছে অলরেডি। জব হলে এখান থেকে ফাহাদের জীবন থেকে সরে যাবে প্রিয়া। মিছিমিছি ভালোবাসা নামক কোনো বন্ধনে আটকাতে চায় না প্রিয়া। এভাবে প্রতিনিয়ত প্রিয়া ফাহাদকে এড়িয়ে চলছে। ফাহাদ যতই প্রিয়ার কাছে যেতে চাইছে, প্রিয়া ততই দূরত্ব বজায় রাখছে। ফাহাদও মনে মনে প্রতিজ্ঞা নেয়, যত পারো ইগনোর করো, আমিও কিছু ছাড়বো না। দেখবো তোমায় ইগনোর করার ধৈর্য কত, আর আমার ভালোবাসার ধৈর্য কত। অফিস থেকে বাড়ি এতটুকুতেই প্রিয়া নিজেকে আটকে রেখেছে। কেমন যেন চুপচাপ হয়ে গেছে। প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলছে না। অনেক জোরাজুরির পর পিতার সাথে শপিং এ যেতে রাজি হলো প্রিয়া। পিতা শপিং করছে আর প্রিয়া ঘুরে ঘুরে এসব দেখছে চুপচাপ। আজ ততটাই ভিড় নেই শপিং মলে, আবার এত কমও নয়। আচমকা কেউ প্রিয়ার হাত ধরে টান দেয়। প্রিয়া পেছনে ঘুরে দাঁড়াতে থমকে যায়। কি করবে বা কি বলবে বুঝতে পারছে না। প্রিয়ার সামনে মৃন্ময় দাঁড়িয়ে আছে। প্রিয়াকে অবাক করে দিয়ে মৃন্ময় প্রিয়াকে জড়িয়ে ধরে, যেটা জন্য প্রিয়া একদমই প্রস্তুত ছিল না। প্রিয়া এক প্রকার জোর করে নিজেকে ছাড়িয়ে নেয়। আশেপাশে চোখ বুলে দেখে অনেকেই উৎসুক চোখে তাদের দিকে তাকিয়ে আছে। এখানে মৃন্ময়কে কিছু বলা মানেই সিনক্রেট করা। আর একটু চেঁচামেচি হলে মৃন্ময়ের আস্ত বাড়িতে ফেরা লাগবে না, যেটা প্রিয়া একদমই চাচ্ছিল না। তাই বেশি কিছু না বলে শুধু বলল, আপনি লিখে যান, আমি আসছি। না না, একদম না। আবার আমার থেকে লুকিয়ে যাওয়ার জন্য এটা একদম হবে না, গেলে আমার সাথে যেতে হবে। প্রিয়া উপায় না দেখে মৃতাকে নিয়ে মৃন্ময়ের গাড়িতে করে লেকে গেল। প্রিয়া আর মৃন্ময়ের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে পৃথা। প্রিয়া কিছু বলার আগে মৃন্ময় বলল, জানো তোমাকে কত কষ্ট করে খুঁজে পেয়েছি। সেদিন কেন আমার থেকে পালিয়ে গেলে, আমার উপর রাগ করে? আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। প্লিজ আমায় ক্ষমা করে দাও প্লিজ। বলতে বলতে মৃন্ময় প্রিয়ার পা পেঁচিয়ে ধরলো। প্রিয়া মৃন্ময়কে ধরে দাঁড় করায়। না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ওহ, যে কোনো হাসি নয় এটা, এটা তাচ্ছিল্যের হাসি। ভাগ্য মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তাই না? যেদিন আপনি আমাকে ছেড়ে যান সেদিনও ঠিক এইভাবে আমার পা ধরে মাপ চেয়েছিলেন। কিন্তু পার্থক্য এটাই যে সেদিন মাপ চেয়েছিলেন আমাকে ছেড়ে যাওয়ার জন্য, আর আজকে মাপ চাইছেন ফিরে আসার জন্য। আই এম সরি প্রিয়া। আমাকে আপনার কি মনে হয় বলেন তো? পুতুল, যেভাবে নাচাবেন সেভাবেই নাচবো? না প্রিয়া, আমি কি করতাম বলো? রেমির কান্নাকাটি আমি তখন সহ্য করতে পারিনি, তাই আবেগে পড়ে ভুলটা করে ফেলেছি। আপনার এই ভুলটা যে আমার জীবনটা তছনছ করার জন্য যথেষ্ট ছিল, সেটা কি আপনি জানেন? সে যাই হোক, নিজের ভালোবাসার কাছে গিয়েছেন, ভালো কথা। এখন কেন এমন হন্য হয়ে পড়ছেন আমায়? আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমায় ভালোবাসি। হা, হাসালেন। আপনি কি ভালোবাসা কি সত্যিই জানেন? তখন আপনার মনে হয়েছিল রিমিকে ঠকাতে পারবেন না, আর এখন বলছেন আমায় ভালোবাসেন। আপনি যদি তখন একটাবার সময় নিয়ে ভাবতেন, তাহলে হয়তো এই দিনটা আমাদের দেখতে হতো না। রিমির সাথে যখন আপনার ব্রেকআপ হয়, তখনও একবার উচিত ছিল নিজের একটু সময় নেওয়া এবং রিমিকে সময় দেওয়া।
এরপর বিয়ের ব্যাপারে আগানো উচিত ছিল, কিন্তু আপনি সেটা করেননি। এমনকি আমায় দেখার পরেও আপনি আমার প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন। পরের মুহূর্তে রিমি ফিরে আসায় সেটা আবার ভ্যানিশ হয়ে যায়। রিমি যখন ব্যাক করলো, তখন যদি ঠান্ডা মাথায় ভাবতেন, একবার আমায় জানাতেন, তাহলে হতো। কিন্তু আপনি এমন কিছু করেননি, সবকিছু আপনি এলোমেলো করে দিয়েছেন। আমার মাপ চাওয়ার মুখ নেই, তবু বলবো, একটাবার মাফ করো। বলতো মানুষই করে, ভালোবাসা না হয় ভুলটা হয়ে থাকা, সেই ভুলের ক্ষমা হয় যেটা অনিচ্ছাকৃত হয়। ইচ্ছাকৃত ভুলের কোনো মাফ হয় না। সেদিন আপনার অনেক কিছু করার ছিল, কিন্তু আপনি কিচ্ছু করেননি। নিঃস্বার্থে আমায় ঠকিয়ে গিয়েছেন। আমি জানি তুমি আমায় এখনো ভালোবাসো। আপনি ভুল জানেন, আমি আপনাকে কখনোই ভালোবাসিনি। তাহলে বিয়ের ব্যাপারে? হ্যাঁ, বিয়ের ব্যাপারে গিয়েছিলাম। যে কোনো সম্পর্ক গড়ার আগে সবচেয়ে বেশি কোনো জিনিসটার দরকার জানেন? বিশ্বাস। আমি তো কাউকে বিশ্বাস করি না, কিন্তু আপনাকে বিশ্বাস করতে শুরু করেছিলাম। আপনি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন আপনি আমার বিশ্বাসের যোগ্য নন। সেখানে ভালোবাসা তো অনেক দূরের কথা। প্রিয়া প্লিজ, কোনো কিছু বলেই কোনো লাভ হবে না। জানি না আপনার সাথে আবার রেমির কি হয়েছে, তবু বলছি, যাই হোক মিটিয়ে নিন। জানেন তো, একটা কাজের বা মাটির জিনিস ভেঙে গেলে সেটা কখনো জোড়া লাগে না, আর যদি জোড়া লাগে তাহলে সেটার গায়ে দাগ থেকে যায়। আপনার আর রিমির ব্রেকআপের পর একটা বিরক্ত এসে গেছে, মাঝখানে যে কারণে ভাঙা কাঁচ বা মাটির বস্তুর গায়ের দাগের ন্যায় আপনাদের কারো না কারো অনীহায় এসে পড়েছে। আবেগের বশে আর পুরো ভুল না করে ঠান্ডা মাথায় এবার ভাবেন, সময় নিন। আমি মনে করি রিমির সাথে আপনার জীবন জড়ানো উচিত। আশা করি কারণটাও আপনি জানেন। আর হ্যাঁ, আপনার আর আমার সম্পর্ক কখনোই আর হওয়া সম্ভব নয়। আমি অন্য একজনকে ভালোবাসি, তাই দয়া করে আমায় আর বিরক্ত করবেন না। ভালো থাকবেন। প্রিয়া আর কিছু বলল না, পৃথাকে নিয়ে ওখান থেকে চলে আসে। মৃন্ময়ের চোখে পানি টলমল করছিল, যে কোনো মুহূর্তেই পানিগুলো উপচে পড়বে। মৃন্ময় এখন উপলব্ধি করতে পারছে সেদিন অনেক বড় ভুল করে ফেলেছে, যার ফলস্বরূপ প্রিয়াকে হারাতে হলো। না পাওয়ার কষ্ট দারুণ, কিন্তু প্রিয় হারানোর কষ্ট নিদারুণ, যেটা সহ্য করার ক্ষমতা খুব কম মানুষেরই থাকে। প্রিয়া কাউকে ভালোবাসে না, কেন জানি মুখ ফসকে কথাটা বের হয়ে গেল। তবে ভালোই হয়েছে, মৃন্ময় অন্তত নিজের মনকে এটা বলে বোঝাতে পারবে যে প্রিয়া এখন অন্য কারো। কিছু কিছু ভালো লাগা ভালোবাসা বুঝি এমনই হয়, যখন মানুষটি জীবনে থাকে তখন তার মূল্য কেউ দিতে পারে না, কিন্তু যখন মানুষটা দূরে সরে যায়, হারিয়ে যায়, তখনই আমরা বুঝতে পারি সে কি আর কতটা ছিল আমাদের জীবনে। তখন বুকের এই শূন্য হাহাকারগুলো নিজেই বয়ে বেড়াতে হয়। সেদিনের পরে মৃন্ময় বাংলাদেশ থেকে চলে যায় ব্যাংকক। যে দেশে ভালোবাসার মানুষকে পেয়েও নিজের দেশে হারাতে হলো, সেই দেশে থাকাটা বড্ড কষ্টের। তাছাড়া এখানে থাকলে বেহায়া মনটা বারবার চাইবে প্রিয়ার কাছে যেতে। যতই প্রিয়াকে দেখবে ততই কষ্ট পাবে। যদি কখনো নিজের মনকে আটকাতে পারে, তবে বাংলাদেশে ফিরে আসবে মৃন্ময়। মৃন্ময় প্লেনে বসে নীলচে আকাশে সাদা সাদা মেঘগুলো দেখছিল, সাথে এক বুক হাহাকার। প্রিয়া আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস। ফাহাদকে ইগনোর করার মাত্রা বাড়িয়ে দেয় প্রিয়া, কিন্তু তাতে একটু লাভ হচ্ছে না। ফাহাদ আঠার মতো লেগেই আছে। কখনো কখনো কোনো ফাইলের সাথে লাভ লেটার পাঠাচ্ছে, তো কখনো কখনো গোলাপ। অবশ্য কম বেশি সবাই জানে এখন ফাহাদ প্রিয়াকে ভালোবাসে। এটা নিয়েও নানান জনের নানান মতামত। কারো কারো মতে প্রিয়া খুব বোকা, নয়তো এমন ছেলে কি কেউ হাতছাড়া করে। আবার কেউ কেউ এটা ভেবে পায় না যে এত বড় লোকের ছেলে সাধারণ ওই মেয়ের মধ্যে এমন কি খুঁজে পেল। এসব কথা যে প্রিয়া কিংবা ফাহাদের কানে আসে না, বিষয়টা এমন নয়। সব কথাই ওদের কানে আসে। এইসব রাগ প্রিয়া ফাহাদের উপর ঝাড়ে, আর ফাহাদ মিষ্টি হেসে প্রতিবারই উত্তর দেয়, লোকের কথায় আমার কি আসা যায়, আমি তো তোমায় ভালোবাসি। প্রিয়া জানতো, খুব ভালো করে জানতো, ফাহাদকে বোঝানো ওর কাম্য নয়। দেখতে দেখতে এভাবেই কেটে যায় 6টা মাস। এই 6টা মাসে প্রিয়ার এত অবহেলা পেয়েও ফাহাদের ভালোবাসা একটু কমেনি, বরং দিনকে দিন ভালোবাসার চক্রবৃদ্ধি মুনাফা হারে বেড়েই চলেছে। মাঝে মাঝে ফাহাদ নিজেও বুঝে না এমন কি কম আছে যে কারণে প্রিয়া আমায় ভালোবাসে না, আর কেনই বা কাউকে বিশ্বাস করতে পারে না। 7 মাস ভাবতে ভাবতে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে অফিস ছুটি হয়ে গিয়েছে। ফাহাদ চলে যাওয়ার জন্য দাঁড়াতেই কাজ ভেদ করে দেখতে পেল প্রিয়া গেটের সামনে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। প্রিয়াকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে প্রিয়া কথা বলতে নারাজ, কিন্তু ওইদিকে ছেলেটাও কিছুতেই সরছে না। এমনকি প্রিয়ার
হাত পর্যন্ত ধরে ফেলে। ফাহাদের মাথায় রক্ত উঠে যায়। এত বড় সাহস ফাহাদের অফিসের সামনে দাঁড়িয়ে ফাহাদের ভালোবাসার মানুষটিকে বিরক্ত করা। ফাহাদ দ্রুত বেগে লিফটে উঠে, আজ মনে হয় লিফটও স্লো চলছে। ফাহাদ যখন বের হলো প্রিয়া তখন ছেলেটার বাইকে বসেছে। ফাহাদ কিছুই বুঝতে পারলো না, মেজাজ আরো খারাপ হয়ে যায়। গাড়ি নিয়ে ফাহাদও পিছন পিছন ফলো করে ওদের। একটা বাড়ির সামনে বাইক থামতেই ফাহাদও গাড়ি থামায়। ফাহাদ দ্রুত গাড়ি থেকে নেমে সামনে এগিয়ে যায়। ছেলেটার শার্টের কলার ধরে বলে, হাউ ডেয়ার ইউ ইডিয়েট। ফাহাদের চোখে মুখে রাগে আগুন জ্বলছে মনে হচ্ছে। ঘটনার আকস্মিকতায় ছেলেটা চমকে যায়, আর সাথে প্রিয়াও। কারণ ছেলেটা আর কেউ নয়, প্রিয়ার ছোট ভাইয়া। প্রিয়া বিশ্বাসই করতে পারছে না এটা ফাহাদ। ফাহাদের হাত ছাড়িয়ে নিয়ে প্রিয়া রাগী কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন? আর আপনার সাহস কি করে হয় ভাইয়ার কলার ধরার? এবার যেন ফাহাদ আকাশ থেকে পড়ে। কি করবে কিছুই আসছে না মাথায়। এক পলকে শুধু প্রিয়ার দিকেই তাকিয়ে আছে। মুখ দিয়ে কোনো কথাও বের হচ্ছে না। কোনো মতো থতমত খেয়ে বলল, কে? তো 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 তোমার ভাই? হ্যাঁ, আমার ভাই। কিন্তু আপনি এখানে কেন? ফাহাদ এবার প্রিয়ার ভাইয়ার কাছে হাত জোর করে বলল, প্লিজ ভাইয়া, প্লিজ মাফ করে দিবেন। আমি আসলে একদম বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম কোনো ছেলে হয়তো ওকে বিরক্ত করছে, আর তাই মাথা ঠিক ছিল না। ছোট ভাইয়া কিছু বলার আগেই ফাহাদ প্রিয়াকে বলল, তুমি তো বলনি যে তোমার ভাইয়ারা ফিরে এসেছে। তোমার ভুলের জন্য আজ আমি কি একটা ভুল করে ফেললাম। ভাইয়ের সাথে আমি যোগাযোগ করতে চাইনি, তাই ভাইয়া আজ অফিসের সামনে গিয়েছিল। তাছাড়া আমার সব কথা আপনাকে বলবো কেন? কে আপনি? এবার ছোট ভাইয়া বলল, ছেলেটা কে? আমার অফিসের মালিক প্লাস বস। ছোট ভাইয়া মাথা চুলকে বলল, বস? তাহলে তো রিয়াক্টের কি হলো? ভাইয়া উনি একটা সাইকো। ফাহাদ মুখটা কাচুমাচু করে বলল, শুধু শুধু ভাইয়ার সামনে আমার বদনাম করছো কেন? ভাইয়া আপনি ওর কথা রাখেন, আগে আমায় বলেন ক্ষমা করেছেন? আপনি ওর বস, আপনার দোষ ক্ষমা দেখি কি করে? আমাকে আপনি তুমি করেই বলেন। আর ওর বস শুধু আমি অফিসে, বাইরে তো? ফাহাদ পুরো কথা বলার আগে প্রিয়া বলল, বাইরে উনি একটা সাইকো। ভেতরে চলো, মা নাকি অপেক্ষা করছে। আরে ওনাকেও নিয়ে চল। বাড়ির সামনে এসে খালি মুখে চলে যাবে নাকি? গরিবের ঘরের খাবার ওনার মুখে উঠবে না। সোজা কথা বললেই পারো যে আমি খেলে তোমাদের বাড়ির খাবার কমে যাবে। অযথাই আমার দোষ দিচ্ছ কেন? আপনি প্রিয়ার কথা কানে নেবেন না, আমার সাথে আসেন। আমি না তুমি করে বলতে বললাম ভাইয়া। আচ্ছা, সে বলবনি, এখন আসো। না ভাইয়া, যেদিন প্রিয়া মন থেকে চাইবে সেদিনই ভেতরে যাব। আজ আসি। ফাদার কিছু না বলে ওখান থেকে চলে আসলো। ফাদার এমন রিয়াক্ট আচরণ সবাই সন্দেহজনক লাগলো ছোট ভাইয়ার। কিন্তু এখন প্রিয়াকে কিছু জিজ্ঞেস করা যাবে না। এমনিতেই প্রিয়ার রাগ ভাঙাতে জীবন চলে যাবে তার। উপর যদি এসব কিছু জিজ্ঞেস করে তাহলে বোনকে চিরদিনের জন্য হারাতে হবে। প্রিয়াদের বাড়িতে উৎসব উৎসব একটা আমেজ এসে পড়েছে। তার কারণও আছে, বাড়িতে যে নতুন একটা পোচকো আসবে। প্রিয়ার বড় বোন লামিয়া প্রেগনেন্ট, তাই বড় বোনকে নিজেদের বাড়িতে নিয়ে আসে। যদিও লামিয়ার স্বামী বা শ্বশুর বাড়ির কেউ প্রথমে রাজি ছিল না, অনেক কষ্টে বুঝিয়ে শুনে আনতে হয়েছে। এতদিন পর বোন বাড়িতে এসেছে, কিন্তু আসলে কি হবে? দু বোনের ঠোকরা ঠোকরি লেগেই থাকে। প্রিয়ার নানু, খালামণি, কাজিনরাও এসেছে। দুই ভাইয়ার মাঝে মাঝে আসে। ভাইয়াদের উপর প্রিয়ার চাপা রাগ থাকলেও শুধুমাত্র মায়ের কথা ভেবে তা প্রকাশ করে না। আগের মতোই কথা বলে সবার সাথে। এর মধ্যেই ঘটে যায় আরেক অঘটন। সেদিন প্রিয়া অফিসে না গিয়ে বাড়িতে বসে বোনের জন্য হরেক রকম আচার বানাচ্ছে। টেস্ট করার জন্য ছোট্ট একটা বাটিতে একটুখানি আচার নেয় লামিয়াকে। লামিয়া আচার খেতে খেতে বলল, তোর বসটা কিন্তু হ্যাপি দেখতে। প্রিয়া অবাক হয়ে বলল, তুই কি করে জানলি? সবাই জানে, আর আমি জানবো না? সবাই কি জানে? ন্যাকা, এখন কিছুই বুঝো না? সিরিয়াসলি বুঝতে পারছি না তুই কি বলছিস। তোর বসের সাথে তোর কি চলে? কেমন ধরনের কোশ্চেন এটা? কেন, কমন পড়নি নাকি বলবি না? বলার মতো হলে তো বলবো।
তোর বস ছোট ভাইকে কি বলেছে জানিস? কি? সে তোকে ভালোবাসে। কি? এই ঠুট পাতলার পেটে কি কিচ্ছু থাকে না? ডেরেক ভাইয়াকে বলল, পেটে পেটে রাখতে চাচ্ছিস কেন? আমরা জানলে কি সমস্যা? এমন কিছু না রে আপু, ছেলে তো ভালোই, রাজি হয়ে যা। আমি অন্তত, আপু অন্তত তুই এটা বলিস না। আমার কোনো কিছু না তো তোর অজানা। প্রিয়া চুলা নিভে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। লামিয়া মনে মনে বড় শ্বাস নিয়ে বলে, আমার বোনটার সুখ মিলিয়ে দাও আল্লাহ। প্রিয়া চুলগুলো হাত খোপা করতে করতে নিজের রুমে যায়। গিয়ে যা দেখে, মনে হচ্ছে এক্ষুনি একটা হার্ট অ্যাটাক হয়ে যাবে প্রিয়ার। এটা স্বপ্ন নাকি সত্যি প্রিয়া বুঝতে পারছে না। হা করে তাকিয়ে আছে। ফাহাদ পান ছেঁচে দিচ্ছে ওর নারীকে, সাথে রাজ্যের সব গল্পের ঝুড়ি নিয়ে বসে আছে। ফাহাদ একবার প্রিয়ার দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দিল। এমন একটা ভাব যেন প্রিয়াকে চিনেই না। ফাহাদের কথা শুনে নানি কখনো কখনো আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে। প্রিয়া কোমরে দুই হাত গুজে বলল, আপনি আমার বাড়িতে কেন? তাও আবার আমার রুমে? ফাহাদ না চেনার ভান করে বলল, সরি, আমাকে বলছেন? একদম ঢং করবেন না বলে দিলাম। নানি কেই মেয়ে, বউর মতো করে কেন কথা বলছে নানি? নানি বলল, তুই ওকে চিনিস না? খুব ভালো রে ছেলেটা। ছোট্ট নানু ভাই সাথে এসেছে, দেখেছিস কত আদর যত্ন করছে আমার। ছেলেটার নানি নেই, নানির ভালোবাসা কি জানেই না? বলে নানি শাশুড়ির আঁচলে চোখ মুছলো। সাথে ফাহাদও কাঁদো কাঁদো স্বরে বলল, নানি তুমি প্লিজ মন খারাপ করো না। আমার এক নানি নেই তো কি হয়েছে, এই তো তুমি আছো আমার। দুজনের কথাবার্তা শুনে প্রিয়া ঢের বুঝতে পারছে যে ফাহাদ খুব ভালো করে মাল মশলা মাখিয়েছে। কি জিনিস রে বাবা! প্রিয়া নানির কাছে গিয়ে বলল, ছোট ভাইয়া তাকে নিয়ে আসলো, আর তুমি একজন অপরিচিত লোককে সোজা আমার রুমে নিয়ে আসলে? এভাবে কেন বলছিস তুই? ছেলেটা কি চোর ছেঁচড়া নাকি ডাকাত যে তোর ঘরে সব লুট করে নিয়ে যাবে? অমন হলে ছোট নানু ভাই কখনো বাড়িতে আনতো না, বুঝলি? তা নয় নানু, ইনি আমার অফিসের বস। কি? ফাহাদ তোর বস? হ্যাঁ নানু, হ্যাঁ। তাহলে তোর তো আরো বেশি খাতির যত্ন করা উচিত। যা যা তাড়াতাড়ি কিছু বানিয়ে আন। নানির কথা শুনে প্রিয়ার ইচ্ছে করছে মাটির ভেতর ঢুকে যেতে, কিন্তু প্রিয়া এটাই বুঝতে পারছে না যে ছোট ভাইয়া এমন কি জাদু করলো বস। প্রিয়া চেয়ারে বসতে বসতে বলল, আমি পারবো না। তুই তো দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস রে। থাক নানি, ওকে কিছু বলো না, ছোট মানুষ তো বুঝে না। প্রিয়ার একদম পিত্তি জ্বলে যাচ্ছিল। ছোট মানুষ বলা হচ্ছে এখন? তুমি বসো ফাহাদ, আমি ওর মাকে বলে আসি কিছু দেওয়ার জন্য। ফাহাদ নানিকে আটকানি, তার কারণ এটা নয় যে ফাহাদের ক্ষুধা লেগেছে। নানি গেলে প্রিয়াকে একটু একা পাবে ভেবেই ফাহাদ চুপচাপ বসে থাকে। নানি চলে যেতেই ফাহাদ কপ করে প্রিয়ার হাত ধরে ফেলে। প্রিয়া দাঁত কটমট করে বলল, এটা কেমন অসভ্যতা? আমার বাড়িতে এসে আমার রুমে বসেই হাত ধরছেন? আমি কি তোমার হাত ধরেছি নাকি? আমি তো আমার বউয়ের হাত ধরেছি। ওই, কে আপনার বউ? হ্যাঁ, কেন তুমি স্বপ্নই দেখে যান সারা জীবন? দেখি তো, তোমাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখি, একদিন ইনশাল্লাহ স্বপ্ন পূরণও করব। আপনি আমার বাড়িতে ঢুকলেন কি করে? তোমার ভাইয়ের হাত ধরে। এই শোনো, তুমি আমায় কি ভাবো? তোমাকে পাওয়ার জন্য শুধু তোমার পেছনে ঘুরঘুর করে যাব? অত বোকা নই আমি। আর তাই তো তোমার পরিবারকে আগে হাত করেছি, সবাই রাজি, এখন শুধু বিয়ের আয়োজনটাই বাকি। প্রিয়ার মাথা রাগে যেন ফেটে পড়েছে। বসা থেকে উঠে দাঁড়ায়। এত বড় সাহস ওদের! আমার মতামত ছাড়াই বিয়ে ঠিক করে? কার এত বড় সাহস? কে দিয়েছে এই পারমিশন? তাকে তো আজ আমি দেখেই নেব। ফাহাদ পেছন থেকে শক্ত করে প্রিয়ার হাত আঁকড়ে ধরে প্রিয়ার চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, শান্ত হও। এত অল্পতেই রেগে যাচ্ছ? কেউ রাজি হয়নি তোমার বাড়ির। সবাই বলেছে তুমি রাজি হলেই বাড়ির সকলে রাজি হবে। আদারওয়াইজ তারা তোমাকে কোনো প্রেশার দেবে না বা ফোর্স করবে না। আমার ধৈর্য এত কম নয়। তুমি যেদিন আমায় ভালোবাসবে সেদিনই আমরা বিয়ের ব্যাপারে আগাবো, তার আগে নয়। তবে আমি তোমার পিছু ছাড়ছি না। যতবার ফিরিয়ে দিবে ততবারে বলবো, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আজ পিতার জীবনে সবচেয়ে খুশির দিন। যাকে ভালোবাসে তার সাথেই আজ বিয়ে হবে পিতার।
প্রিয়া আজ সোনালি পালের শাড়ি, জর্জেট একটা শাড়ি পরেছে, তার সাথে মিলিয়ে হালকা মেকআপ। প্রিয়ার একদম ইচ্ছে ছিল না এভাবে সাজার, বড় বোনের জোরাজুরিতে এভাবে সাজতে বাধ্য হয়েছে। প্রীতার বিয়ের কারণে একদিকে প্রিয়া খুশি হলেও আবার মন খারাপ হয়ে যাচ্ছে, কারণ আজকের পর থেকে পিতা সম্পূর্ণ ব্যস্ত হয়ে পড়বে। অফিসে গিয়ে কারোর সাথে আর গল্পের জুড়ি নিয়ে বসা হবে না, কাজের ফাঁকে ফাঁকে ক্যান্টিনে বসে কফির আড্ডা দেওয়া হবে না। ভাবতে প্রিয়ার মনটা খুব খারাপ হয়ে যায়। পাশা থেকে ফাহাদ এসে বলে, মন খারাপ? না। মিতু বলছে কেন? আমি তো স্পষ্ট বুঝতে পারছি তোমার মন খারাপ। প্রিয়া মনে মনে বলল, এই লোকটা কি মন পড়তে পারে নাকি? প্রিয়াকে চুপ থাকতে দেখে ফাহাদ আবার বলল, প্রিয়ার সাথে দেখা করেছো? না। কেন? ওকে দেখলেই আমার কষ্ট লাগবে, তাই বলে দেখবে না নাকি? প্রীতা কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে, চলো। ফাহাদ প্রিয়ার হাত ধরে উপরের রুমে নিয়ে যায়। প্রিয়া কিছু বলল না, মনটা যে আজ বেশি বিষণ্ণ। একটা রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো প্রিয়াকে নিয়ে। প্রিয়া ওখান থেকে দেখলো পৃথাকে কি অপরূপ সুন্দর লাগছে। শ্যামবর্ণের এই মেয়েটি প্রচুর মায়াবী। ইচ্ছে করছে গালে চুমু দিয়ে বলতে, সারা জীবন সুখে থাক আমার মায়াবী। পরক্ষণে খেয়াল করলো প্রতিদিনের তুলনায় পৃথা আজ অনেক বেশি খুশি, চোখে মুখে হাসির ঝলক। ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার আনন্দটাই হয়তো অনেক, কি জানি। প্রিয়ার জানা নেই এর উত্তর। পৃথা এতক্ষণ অন্যদের সাথে কথা বলছিল, তাই প্রিয়াকে খেয়াল করেনি। সামনে প্রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখেই পৃথা দৌড়ে এসে প্রিয়াকে জড়িয়ে ধরে। এবার আর প্রিয়া নিজেকে দমিয়ে রাখতে পারে না, আর কেঁদে দেয়। সাথে পৃথাও কাঁদছে। পরিচয়টা হয়তো অল্প সময়ের, কিন্তু ভালোবাসার গভীরতা অনেক। ফাহাদের নিজেরও অনেক খারাপ লাগছে, তাই পরিস্থিতি সামলাতে বলল, এই এই কি করছো পৃথা? প্রিয়ার ফাঁদে পা দিও না একদম। ও তোমাকে কাঁদাচ্ছে কেন জানো? যাতে তোমার মেকআপ, চোখের পানি নষ্ট হয়ে যায় আর তোমাকে দেখতে বিশ্রী লাগে। প্রিয়া দুম করে ফাহাদের পিঠে কিল বসিয়ে দেয়। আমার পৃথা কি মেকআপ সুন্দরী নাকি? ওকে মেকআপ ছাড়াও অনেক সুন্দর লাগে। সবাই ওদের কাণ্ড দেখে হেসে দেয়। প্রিয়া চোখের পানি মুছতে মুছতে বলল, তুই অনেক স্বার্থপর রে পৃথা, আমাকে একা করে তুই বিয়ে করে নিচ্ছিস। পৃথা উত্তর দেওয়ার আগে ফাহাদ বলল, আরে এই জন্য কষ্ট পাওয়ার কি আছে, চলো তুমি আর আমি পৃথার সাথে বিয়ে করে নিই। তুমি তো লাল শাড়ি পরে আছো, আর আমিও অফ হোয়াইট কালার পাঞ্জাবি পরেছি, হয়ে তো গেছে বিয়ের সাজ। আমি মোটেও এই সাজে বিয়ে করব না, আমার অন্যরকম ইচ্ছে আছে, তাই শুনি। সেটা কি? আপনাকে বলবো কেন? আমি কি আপনাকে বিয়ে করব নাকি? তো কাকে করবে? আমি বিয়েই করব না। প্রিয়ার কথা শুনে ফাহাদ হো হো করে হেসে দিল। প্রিয়ার কথাটা রিপিট করে বলল, ইস, আমি বিয়েই করব না। প্রিয়া রাগে রাগি গলায় বলল, এতে হাসির কি হলো? কিছু হয়নি? না, হবে কি করে, আমি তো কিছু করিনি। নির্লজ্জ একটা। ইস, বুকের পা ভাসে লাগলো। বুকে না লেগে গলায় লাগলে খুশি হতাম, গলায় তো তুমি ঝুলেই আছো। কি? এত জোরে কেউ কি বলে? আমি তো ভয় পেয়ে গেছি। আমি মোটেও এত জোরে বলিনি। আমি কি মিথ্যা বলছি? আপনি তো মৃত্যু কই। ওদের ঝগড়া দেখে পৃথা ফ্লোরে বসে পড়লো, গালে হাত দিয়ে। প্রিয়া পৃথাকে টানতে টানতে বলল, আরে কি করছিস তুই? ওঠ ওঠ তাড়াতাড়ি। না, তোরা ঝগড়া কর, আমি বসে বসে দেখি। বিয়ে করা লাগবে না আমার। পৃথার কথায় প্রিয়া একটু লজ্জা পেল। খুব ধুমধাম ভাবে পৃথার বিয়ে হয়ে যায়। যাওয়ার আগে পৃথা প্রিয়াকে একা রুমে নিয়ে যায়। দুজনের চোখে পানি টলমল করছে। পৃথা প্রিয়ার দুই গালে হাত রেখে মুখটা উঁচু করে বলল, একদম কাঁদবি না, তুই কাঁদলে আমার কষ্ট হয় জানিস না। প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, তুই কেন এসেছিলি আমার লাইফে বলতো? আর এলেই যখন তখন এভাবে ছেড়ে যাচ্ছিস কেন? তোর লাইফে না এলে কি এমন মিষ্টি মেয়েটাকে পেলাম? তুই অনেক লক্ষ্মী একটা মেয়ে, তুই অনেক অনেক বেশি সুখী হবি। আর আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি নাকি? আমি আকাশকে পরে বোঝাবো, যাতে জবটা করতে দেয়। প্রিয়ার চোখে মুখে খুশি চিকচিক করছে। সত্যি বলবি? তিন সত্যি। প্রিয়া পিতাকে শক্ত করে জড়িয়ে ধরে, শোন প্রিয়, তোকে কিছু কথা বলার জন্য এখানে নিয়ে এসেছি, বল। দেখ, কোনো রকম রিয়াক্ট করবি না, কথাটা শুনে বলে দিলাম। যদি আমায় বকিস আমি কিন্তু কষ্ট পাবো। প্রিয়া হেসে বলল, বল। কিচ্ছু বলবো না। ফাচার তোকে সত্যি অনেক ভালোবাসে রে। তুই হয়তো কখনো চাসনি তার ভালোবাসা উপলব্ধি করতে, কিন্তু আমি দেখেছি, এবং সেটা খুব কাছে থেকেই। প্রচন্ড রকম ভালোবাসে তোকে মানুষটা। শুধু একটা বার তার ভালোবাসাটা উপলব্ধি করার চেষ্টা করিস, দেখবি
এতটুকু মিথ্যে নয় সেখানে। প্রিয়া কিছু বলার আগেই পিতার কাজিনরা দৌড়ে এসে রুমে ঢুকে বলে, তুই এখানে, আর সবাই তোকে খুঁজছে, চল চল চল। এক প্রকার জোর করেই টেনে নিয়ে যায় পৃথাকে। পিতার বিদায়ের পর থেকে অনেক বেশি ভেঙে পড়ে প্রিয়া। যে কেউ দেখলে ভাববে নিজের বোনের বিয়ে হয়েছে হয়তো। প্রিয়া প্রিয়ার অন্যান্য মেয়ে কলিগরা এগিয়ে আসলে ফাহাদ হাতের ইশারায় বারণ করে। প্রিয়া চুপচাপ দাঁড়িয়ে কাঁদছে। ফাহাদ কাছে গিয়ে বলল, এভাবে কেঁদো না প্লিজ। এখনই যদি সব চোখের পানি ফেলে দাও তাহলে আমাদের বিয়ের সময় কাঁদবে কি করে? প্রিয়া কিছু বলল না, শুধু হাউমাউ করে কাঁদছে। ফাহাদ আরো কিছু না বলে প্রিয়াকে নিয়ে গাড়িতে উঠলো। আলতো করে প্রিয়ার মাথাটা ফাহাদের বুকে রাখলো। পরের দিন থেকে প্রিয়া যথারীতি অফিসে যাওয়া শুরু করে। আবারও আগের মতো চুপচাপ হয়ে যায়। ফাহাদ কত কিছু বলে তবু প্রিয়া চুপ থাকে। তাই ফাহাদ ভাবলো প্রিয়াকে নিয়ে একটু বের হওয়া উচিত। কিন্তু প্রিয়াকে কি করে বলবে এটা? ফাহাদ ভাবতে লাগলো কিভাবে বলবে আর কি বলে রাজি করাবে। ভাবতে ভাবতে ফাহাদ আইডিয়া পেয়ে গেল। 3 দিন পরে ফাহাদের জন্মদিন। যা করার এই জন্মদিন ইস্যু করেই করতে হবে। ফাহাদ তখন থেকেই দিন গুনতে লাগলো, কবে আসবে সেই দিন। দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত দিনটা এসেও পড়ে। জন্মদিনের একদিন আগে প্রিয়াকে জানানো হয় আগামীকাল অফিস বন্ধ থাকবে। তাই প্রিয়াও আর আসেনি। ওইদিকে অফিসের সবাই জন্মদিনের আগের দিন জানিয়ে দেওয়া হয় গতকাল অফিসে ফাহাদের জন্মদিন পালন করা হবে। ফাহাদের পিএ তুয়া আর অফিসের জুনিয়র এক বসকে দিয়ে ফাহাদের বার্থডের আয়োজন করা হয়। সবাই ফাহাদের জন্য ওই দিন গিফট নিয়ে আসে, শুধু প্রিয়া বাদে। কারণ প্রিয়া তো জানতোই না যে ফাহাদের জন্মদিন। যখন সবাই ফাহাদকে গিফট দিচ্ছিল তখন প্রিয়া ভীষণ লজ্জায় মুখে পড়ে যায়। কেক কাটার পর প্রিয়াকে নিজের রুমে নিয়ে যায় ফাহাদ। আমার গিফট কোথায়? প্রিয়া কি বলবে বুঝতে পারছে না। মুখটা কাচুমাচু করলো। বলল, আমি তো জানতাম না স্যার। আচ্ছা, আমি কাল গিফট দিয়ে দিব। জন্মদিন আজ, আর গিফট দেবে কাল। তাছাড়া তো আর উপায় নেই। আচ্ছা, আমার গিফট যদি আমি নিজেই চেয়ে নেই? কি গিফট চান? আমি চাই আজকের দিনটা তুমি আমায় দাও। বুঝলাম না। না বুঝার কি আছে? তুমি আর আমি মিলে ঘুরবো, খাবো, ছবি তুলবো। আমি পারবো না। কেন নয়? আমার ইচ্ছে নেই। ফাহাদ জানে প্রিয়া খুবই ঘাড়তেরা। একবার যখন না বলেছে তখন হ্যাঁ বলানো অনেক কঠিন কাজ। তাই অন্য টোপ দিল। বলে, ওকে ফাইন। আমি ভেবেছিলাম আজকের দিনটা আমায় দিলে আমি আর কখনোই তোমায় বিরক্ত করতাম না। প্রিয়া কিছুক্ষণ চুপ করে বলল, সত্যি তো? হুম। পরে আবার অস্বীকার করলে চলবে না কিন্তু। ফাহাদ হাসলো, মনে মনে বলল, সরি প্রিয়া তোমায় মিথ্যা বলার জন্য। একটা মিথ্যে যদি একদিনের জন্য হলেও তোমায় খুশি রাখতে পারে তবে আমি সেই মিথ্যে বলে মৃত্যু হতেও রাজি আছি। আমি কখনোই তোমাকে ছাড়তে পারবো না, কখনো না। প্রিয়া ফাহাদের চোখের সামনে হাত জাকিয়ে বলল, কই চলেন? চলো। অফিস থেকে বেরিয়ে ফাহাদ একটা রিক্সা নিল। প্রিয়া অবাক হলো, কিছু কিছু কিন্তু কিছু বলল না। ফাহাদ সেটা বুঝতে পেরে হাসলো। ফাহাদ প্রিয়ার ছোট খালাতো বোনের কাছে শুনেছে প্রিয়া বাইকে চড়তে আর রিক্সায় চড়তে খুব পছন্দ করে। ফাহাদ তো বাইক চালায় না, তাই এখন রিক্সায় নিতে হলো। তবে খুব তাড়াতাড়ি ফাহাদ একটা বাইক কিনে নেবে। রিক্সা আপন গতিতে চলছে। দুজনাই চুপচাপ বসে আছে। মাঝখানে যথেষ্ট স্পেস আছে। নীরবতা কাটিয়ে ফাহাদ বলল, কোথায় যাবে? যেদিকে ইচ্ছে। আচ্ছা, তোমার রিক্সায় চড়তে কেমন লাগে? একদম ভালো লাগে না। সত্যি বলছো? মিথ্যা কেন বলবো? উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করেছে। তার মানে এটা মিথ্যে কথা? অনেক বেশি বোঝেন আপনি। তুমি তো বোঝাও। আবারও নীরবতা। রিক্সা থামে একটা ফুচকার দোকানের সামনে। দোকানটাতে ফুটপাতে এসব খাবার একদম খায় না ফাহাদ। কিন্তু প্রিয়ার এসব পছন্দ, তাই ফাহাদ প্রিয়ার পছন্দ একে গুরুত্ব দিচ্ছে। ভাড়া মিটিয়ে ওরা দোকানে এগিয়ে গেল। ফাহাদকে দেখে বারবার অবাক হচ্ছে প্রিয়া। এই মানুষটা হঠাৎ করে এমন হয়ে গেল কেন? নিজের ভেতর অজস্র কৌতূহল ছুটোছুটি করছে। নিজের সাথে আর না পেরে প্রিয়াকে জিজ্ঞেস করে ফেললো, আপনি তো কখনো রিক্সায় চড়তেন না, বাইরের এসব খাবারও খান না, তাহলে হঠাৎ করে চেঞ্জ কেন? আমাকে ইমপ্রেস করার জন্য? তোমার এই কেনর উত্তর একটাই, আর সেটা হলো তুমি। তখন তুমি আমার জীবনে ছিলে না, তাই এসবের প্রতি কখনোই কোনো আগ্রহ জন্ম নেয়নি। আর তুমি এমন একটা মেয়ে যাকে সহজে ইমপ্রেস করা খুব কঠিন। এত টাকা পয়সা দেখে যেই মেয়ে ইমপ্রেস হয় না, সেই মেয়ে এই সামান্য কিছুতে ইমপ্রেস হবে সেটা আমি ভাবতেও পারি না। তাছাড়া আমি চাই না যে তুমি আমার উপর ইমপ্রেস হও। আমি চাই তুমি আমায় ভালোবাসো। আপনি কিন্তু আপনার কমিটমেন্টের কথা ভুলে যাচ্ছেন। কিসের কমিটমেন্ট? কিসের কমিটমেন্ট মানে?
আজকের পর আপনি আর কখনো আমায় জ্বালাবেন না বলেছিলেন। ফাহাদ প্রিয়ার কথার উত্তর দিল না। ফুচকাওয়ালাকে বলল, মামা বানানো হয়েছে? হ মামা। ফুচকাওয়ালা 2 প্লেট ফুচকা এগিয়ে দিল ওদের দিকে। প্রিয়া ফুচকা খাওয়া শুরু করলো এবং সেটা অনেকদিন পর। অনেকগুলো সময় পার হয়ে গিয়েছে। প্রিয় ফুচকা খায় প্রিয়া ফুচকা খায় না। প্রিয়া বেশ মজা করে খাচ্ছে। হঠাৎ করে ফাহাদের দিকে তাকাতে দেখলো ফাহাদ মাত্র 2টা ফুচকা খেয়েছে। তাতে ফাহাদের অবস্থা কাহিল। চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে। ঠোঁট দুটোর একই অবস্থা। চোখের পানি টলমল করছে। প্রিয়া বুঝতে পারলো ফাহাদ জাল খেতে পারে না। ফাহাদের প্লেটের ফুচকাগুলো নিজের প্লেটে নিতে নিতে বলল, চাইলে এসব অর্জন করা যায়। অযথায় আমার জন্য কষ্ট করার দরকার নেই। এসব আপনার কাম্য নয়। আমি পারবো। আমাকে দাও। তুমি জাল খেতে পারলে আমিও পারবো না কেন? প্রিয়া কোনো উত্তর দিল না। ফাহাদ আবার বলল, দেবে না তুমি? ঠিক আছে, দিও না। মামা, আমাকে আরেক প্লেট জাল দিয়ে ফুচকা দিন তো। প্রিয়া আবার ধমক দিয়ে বলল, একদম না। মামা, আপনি বরং কয়েকটা শুকনো ফুচকা দিন। ফুচকাওয়ালা প্লেট করে শুকনো ফুচকা দিয়ে গেল। ফাহাদ জেদ ধরে বলল, আমি এসব খাবো না। প্রিয়া দাঁত কটমট করে বলল, এরকম টিনেজারদের মতো করার মানে কি? জানি না, আমি খাবো না এগুলো। প্রিয়ার খুব রাগ হলো। নিজের ফুচকাগুলো প্লেটে রেখে শুকনো ফুচকা হাতে নিয়ে গুঁড়ো করলো। এক হাত দিয়ে ফাহাদের গাল চেপে ধরে মুখে গুজে দিল। ফাহাদ ফেলে দিতে চাচ্ছিল। প্রিয়া হাত দিয়ে ফাহাদের মুখ আটকে ধরে, একদম ফেললে খবর আছে বলে দিলাম। কষ্ট করে খেয়ে পানি খান, জাল কমে যাবে। ফাহাদের চোখে মুখে দেখে বোঝা যাচ্ছিল অনেকটা কষ্টে খেয়েছে। পানি পান করে বলল, ইস, শুকনো ফুচকা খেতে কি বিশ্রী টেস্ট। একটু লবণ নেই? ঝাল কমেছে? অনেকটা। চলুন এবার উঠি। ফুচকার বোল দিয়ে ফাহাদ আর প্রিয়া হাঁটা শুরু করলো। ফুটপাতের হরেক রকমের কাঁচের চুড়ি, রেশমি চুড়ি বিক্রি করছে। প্রিয়াকে নিয়ে ফাহাদ সেখানে গেল। দেখো তো কোন চুড়িগুলো ভালো লাগে। চুড়ি দিয়ে কি করবেন? চুড়ি দিয়ে মানুষ কি করে? প্রিয়া চুপ করে রইল। ফাহাদের চুড়ি দেখতেই লাগলো অনেক বেছে বেছে এক মুঠ। চুড়ি ফাহাদের দৃষ্টি কাড়লো। যেমনটা প্রিয়া কিনেছিল, খাস কাটা সাদা কালার চুড়ি। চুড়িগুলো নিয়েই প্রিয়ার হাতে পরিয়ে দেওয়া শুরু করলো। আরে আরে, কি করছেন এগুলো? আমি চুড়ি পরি না, আজ থেকে পরবে। চুড়ি পরানো শেষে প্রিয়ার হাতটা ধরে বলল, ইস, কি সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে চুড়িওয়ালা তৈরি করা হয়েছে তোমার হাতের জন্য। আমি শিওর এই চুড়িগুলো অন্য কারো হাতে একদম পূর্ণতা পেত না। আপনার মতো পাগল আমি খুব কমই দেখেছি। আমার গুড লাক। প্রিয়া মুখে বিরক্তির ছাপ ফুটে বলল, আমি পানি খাবো। পানি খাবে? আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি রাস্তার ওপাশ থেকে নিয়ে আসছি। এপাশে কোনো পানির দোকান নেই? আচ্ছা। ফাহাদ যাওয়ার পরে প্রিয়া একটু ঘুরে ঘুরে দোকানগুলো দেখছিল। আশেপাশে অনেক লোকজনই আছে। এর মধ্যে কয়েকটা ছেলে প্রিয়ার সামনে আসে। ওদের মধ্যে একজন বলে, এক্সকিউজ মি ম্যাম। প্রিয়া পিছনে ঘুরে তাকায়। আমাকে বলছেন? হ্যাঁ, কিছু মনে করবেন না, কয়টা কথা বলতাম। বলুন, আপনার নাম কি? একজন অপরিচিত লোককে আমি আমার নাম কেন বলবো? নাম বলতে সমস্যা হলে নাম্বারটা যদি একটু দিতেন। প্লিজ প্লিজ, দেখি সরেন, আমাকে যেতে দিন। প্রিয়া চলে যাওয়া ধরলে ছেলেটা পিছনে পিছনে আসে আর রিকোয়েস্ট করে নাম্বার দেওয়ার জন্য। এমন করতে করতে অনেকটা রাস্তার মাঝখানে চলে যায় ওরা। পেছন থেকে ফাহাদ পানির বোতল এনে ছেলেটার কাঁধে হাত রেখে বলে, কি সমস্যা ভাই? বিরক্ত করছেন কেন? আমি ওনাকে বিরক্ত করছি না। ছেলেটা খুব ঠান্ডাভাবে কথা বলছিল, কিন্তু ফাহাদ ভীষণ রেগে যায়। ঠাটিয়ে একটা থাপ্পড় লাগিয়ে দেয় ছেলেটার গালে। ছেলেটা শান্তভাবে বলছে, আরে ভাই, মারছেন কেন? আর আপনি বা কে? হুটহাট করে গায়ে হাত তুলছেন। রাস্তায় মেয়েদের বিরক্ত করার আগে মারের কথা ভাবা উচিত। প্রিয়া বারবার ছাড়তে বলছে, কিন্তু ফাহাদ ওর কথা কানেই নিচ্ছে না। দস্তাদস্তি করার এক পর্যায়ে ফাহাদ একদমই রাস্তার মাঝে চলে যায়। আর ওর পাশ থেকে দ্রুত বেগে একটা ট্রাক ফাহাদের কাছে এসে পড়ে। প্রিয়া জোরে চেঁচিয়ে বলে, ফাহাদ। ফাহাদ পিছনে তাকিয়ে দেখে প্রিয়ার একদম কাছে একটা বাস এসে পড়েছে। রাস্তাটা বাঁকানো টাইপের হওয়ায় ড্রাইভার বুঝতে পারেনি। ফাহাদও চেঁচিয়ে বলল, প্রিয়া, সরো ওখান থেকে। প্রিয়া পেছনে ঘুরে তাকাতেই প্রিয়ার খুব কাছে ঘেঁষে বাতাস বয়ে গেল। ওখান থেকে সরার শক্তি পাচ্ছিল না। মনে হচ্ছিল মৃত্যু খুব সন্নিকটে। প্রিয়া চোখ বন্ধ করে হাতে কান দিয়ে দাঁড়িয়ে পড়ল। জীবনটা বুঝি চলে গেল। আসলে কি হয়েছে বুঝতে প্রিয়ার কয়েক সেকেন্ড সময় লাগলো। খুব ভয় পেয়ে গেছে। ভয়ে প্রিয়ার শরীর কাঁপছে। ফাহাদ প্রিয়ার গালে হাত দিয়ে বলল, কিছু হয়নি তোমার? তাকাও আমার দিকে।
প্রিয়া চোখ খুলে দেখলো ফাহাদের বাহুডোরে আবদ্ধ। ফাহাদের চোখের দিকে তাকিয়ে আছে। আর ইউ ওকে? প্রিয়া মাথা নাড়লো। প্রিয়ার হাত ধরে ওই ছেলেটার সামনে গিয়ে বলল, তখন বলেছিলে না আমি ওর কে হই? হাত ধরার অধিকার দেখে বুঝতে পারছো ও আমার ভালোবাসা। প্রিয়ার হাত ধরে উল্টো পথে হাঁটা শুরু করলো। প্রিয়া অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ফাহাদের দিকে। আজ প্রিয়ার কথাগুলো কানে বাজছে প্রিয়ার। তবে কি প্রিয়া সত্যি উপলব্ধি করতে পারছে ফাহাদের ভালোবাসা? এভাবে তাকিয়ে থাকতে দেখে ফাহাদ ভ্রু কুঁচকে বলল, কি? প্রিয়া চোখের ইশারায় বলল, কিচ্ছু না। ফাহাদ একটা রিক্সা থামালো। রিক্সায় উঠে প্রিয়ার হাত ছেড়ে দিল। প্রিয়ার খুব রাগ হলো। কি দরকার ছিল রিক্সাটা নেওয়ার? হাত ধরে হাঁটাটাই তো ভালো লাগছিল। পরক্ষণে প্রিয়ার মনে হলো, এসব কেন ভাবছে আমি? এর আগেও তো ফাহাদ আমার হাত ধরেছিল। কই, তখন তো এমন কিছু ফিল করিনি আমি। তবে কি আমি ভুল করলাম আজকের দিনে তার সাথে বেরিয়ে, নাকি ভালোবেসে ফেললাম? প্রিয়ার কথায় জেদ ফেললো ফাহাদ। আকাশের দিকে একটা আঙ্গুল তুলে বলল, দেখো চারটা সুন্দর না? প্রিয়া আকাশের দিকে তাকালো। আসলে আজকের চারটা অপরূপ সুন্দর। হঠাৎ করেই হুট খোলা রিকশায় ঠান্ডা শীতল হাওয়া বয়ে গেল প্রিয়ার চোখ মুখ স্পর্শ করে সব জড়তা দূরে সরিয়ে দিয়ে প্রিয়া ফাহাদের হাতের মুঠোয় নিজের হাত মুঠোবন্দি করে নিল। ঘটনার আকস্মিকতায় চমকে যায় ফাহাদ। এটা কি সত্যিই প্রিয়া? কিন্তু সেটা বুঝতে দেয় না প্রিয়াকে। প্রিয়ার দিকে তাকিয়েই প্রিয়া ফাহাদের চোখের দিকে তাকিয়ে বলল, ভয় করছে? ফাহাদ কিছু বলল না। মুচকি এসে প্রিয়ার হাত আরো শক্ত করে হাতের মুঠোয় জড়িয়ে ধরলো। অফিসে গেলে এখন আর প্রিয়াকে অতটা খারাপ লাগে না। তার দুইটা কারণও অবশ্য রয়েছে। প্রথমত, পিতা আগামী মাস থেকে অফিসে জয়েন করবে। আর দ্বিতীয়ত, আজকাল প্রিয়াও চুপি চুপি ফাহাদকে দেখে। কেন দেখে তা জানে না প্রিয়া। প্রিয়া নিজেই নিজেকে বারবার সংযত করার চেষ্টা করে, কিন্তু বেহায়া মন সেটাতে পাত্তা দেয় না। মাত্রই গোসল সেরে ছাদে জামা কাপড় রোদে দিতে যায় প্রিয়া। মৃদু মৃদু রোদে ভালোই লাগছিল, তাই নিচে না গিয়ে ছাদেই দাঁড়ায়। একা একা থাকলে মনটা খারাপ হয়ে যায়। এজন্য প্রিয়া সবসময় নিজেকে ব্যস্ত রাখতে চায়। আজ ইচ্ছে হলো কিছু সময় একা থাকার। একটাবার হয়তো অতীত থেকে ঘুরে আসা দরকার। তাহলে হয়তো এই বেহায়া মন ফাহাদের দিক থেকে ঘুরে আসবে। চোখ জোড়া বন্ধ করতেই পেছন থেকে প্রিয়ার খালাতো বোন আপু আপু বলে দৌড়ে কাছে আসে। প্রিয়ার আর অতীতের দরজায় কড়া নাড়া হলো না। হয়তো প্রকৃতি চাচ্ছে না স্বল্প কষ্টও প্রিয়ার মনে দাগ কাটুক। কি হয়েছে আপু? ওই ভাইয়াটা এসেছে। কোন ভাইয়া? ওই যে ওই দিন এসেছিল, কি যেন নাম? ফ ফ ফা না, ফাহাদ। হ্যাঁ হ্যাঁ, ওই ভাইয়াটাই এসেছে। তো কি হয়েছে? নানু তোমায় ডাকছে। তোর নানুকে গিয়ে বল তার আদরের ফাহাদকে কোলে নিয়ে বসে থাকতে। অত বড় ছেলেকে নানু কোলে নেবে কিভাবে? এটা নিয়ে তোর এত মাথা ব্যথা কেন রে? আমার তো মাথা ব্যথা করছে না আপু। ওই যে, ওই তুই যা তো। আমি তোমাকে নিয়েই যাব। আমার সাথে তো তুই কখনো জেদ করিস না। এই সত্যি করে বলতো, কি ঘুষ খেয়েছিস? ঘুষ খাবো কেন? যারা ঘুষ খায় ওদের পেট তো অনেক বড় দেখেছি। আমার পেট কি বড়? দেখো আমার পেট কি স্লিম, একদম দীপিকার মতো। যা ভাগ, আসছে আমার দীপিকা। ও আপু চলো না প্লিজ। ঠিক আছে চল। নিচে নেমে প্রিয়া সোজা নিজের রুমে গেল। ফাদার নানুর আড্ডাখানা এখন প্রিয়ার রুমটাকেই ঘিরে। পিচ্চিটাকে প্রিয়ার টেবিলের উপর থেকে 5 বক্স চকলেট পেটের উপর রেখে নিয়ে যাচ্ছে। প্রিয়া জিজ্ঞেস করলো, এত চকলেট তুই কোথায় পেলি? আর আমার রুমে কেন? তোমায় বলবে কেন? কত বড় সাহস! বেয়াদব! ফাদ হেসে বলল, শালিক পাখি, চকলেট কি আরো লাগবে? নেক্সট টাইম 2 বক্স বাড়িয়ে দিলেই হবে। বলে চকলেটগুলো নিয়ে চলে গেল। প্রিয়া আগামাথা কিছুই বুঝলো না। নানু বলল, এত পাখি থাকতে তুমি আমার নাতনিরে শালিক পাখি ডাকলা? ও নানু, এজন্য তো বলি তুমি বুড়ি হয়েছো বাতাসে। তোমার মনের বয়স তো এখনো 12 বছরের বাচ্চার মতো, কিচ্ছু বোঝো না। শালিক পাখি বলেছি আদর করে, শালিকা থেকে শালিক পাখি, বুঝছ? প্রিয়া দাঁতে দাঁত চেপে বলল, এসব আদিক্ষেতা বন্ধ করেন তো। তোমার হিংসে হচ্ছে? আমার হিংসে কেন হবে? এই যে তোমার বোনকে আদর করে শালিক পাখি ডাকলাম বলে। আচ্ছা, আজ থেকে তোমাকে আমি কৈতুরি বলে ডাকবো, কেমন? এই একদম আজেবাজে নামে ডাকবেন না বলে দিলাম। রাগ করে না আমার কৈতুরি। ধ্যাত, এত রাগ করে কেন? রাগ করলে তোমার দারুণ লাগে, জানো? জানি। কে বলেছে? আমি ছাড়া আর কার সাথে তুমি রাগ করো? আপনাকে কেন বলবো?
আচ্ছা, বলতে হবে না। এখন রেডি হও। কেন? আমার মায়ের সাথে দেখা করতে নিয়ে যাব তোমায়। আপনার মায়ের সাথে আমি কেন দেখা করব? মাকে তোমার কথা বলেছি, মা তখনই তোমায় দেখতে চেয়েছিল। তখন আর এখন কি? তখন কোনো সম্পর্ক ছিল না, আর এখনো নেই। নেই তো কি হয়েছে? হতে কতক্ষণ? হবে না। বেশ, কিন্তু মায়ের সাথে প্লিজ দেখা করো। আমি পারবো না। কেন? আনইজি লাগে। আমি পাশে থাকলে সবই ইজি লাগবে। তাছাড়া আমার মা এত ভালো মানুষ যে তোমার মনেই হবে না সে অপরিচিত। না, আমি যাব না। প্লিজ। ফাহাদের রুমে বসে আছে প্রিয়া। একটা ছেলে মানুষের রুমে এতটা সাজানো গুছানো হতে পারে, সেটা ফাহাদের রুম না দেখলে বোঝাই যাবে না। একদমই ইচ্ছে ছিল না এই বাসায় আসার, কিন্তু বাড়িতে সবার জোরাজুরিতে আসতে বাধ্য হয়েছে। ফাহাদের মা বাসায় নেই, মেয়েকে নিয়ে একটু বাইরে গিয়েছে, একটু পরেই এসে পড়বে। ফাহাদের বাবা অফিসে। প্রিয়া ড্রয়িং রুমে বসে অপেক্ষা করতে চেয়েছিল, কিন্তু ফাহাদ শুনেনি, টেনে নিজের রুমে নিয়ে এসেছে। পুরো বাড়ি ফাঁকা, শুধু দুইজন কাজের লোক দেখলো, কিন্তু তারা নিচে কাজে ব্যস্ত। এক রুমে ফাঁকা বাড়িতে ফাহাদের সাথে প্রিয়া। প্রিয়ার একটু ভয় করছে না। কেন জানি প্রিয়ার মন বলে এই ছেলেকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। সত্যি বলতে মেয়েরা এমনই একজন জীবনসঙ্গী চায় সব সময়। ফাহাদ এতক্ষণ ওয়াশরুমে ছিল, চুলগুলোতে হালকা পানি দিয়েছে, হাতে দিয়ে ঠিক করতে করতে ওয়াশরুম থেকে বের হয়। প্রিয়া এক পলক তাকিয়ে অন্যদিকে তাকায়। ফাহাদের প্রিয়ার সামনে এসে একই স্টাইলে হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলল, একা একা বসে থাকতে বোরিং লাগছে। প্রিয়া কিছু বলল না। ফাহাদের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার কথা শুনে নাকি তার বুকের বাম পাশে লাগে, আর এখন তার চুল ঠিক করার এই দৃশ্য দেখে আমার বুকের বাম পাশে লাগছে। সেটা কি মিস্টার আয়মান চৌধুরী ফাহাদ জানে? কি হলো? হাত দিয়ে চুল ঠিক করছেন কেন? বাসায় চিরুনি নেই? আছে, কিন্তু আমার এভাবেই চুল ঠিক করতে ভালো লাগে। একদমই বাজে লাগে। বিষয়টা সত্যি? হুম। তোমার কাছে বাজে লাগলে আর করবো না। হুম। হু হু করছো কেন? মুখে কি হয়েছে? কিচ্ছু না। আচ্ছা, তোমার ভয় লাগছে না কেন? এই যে আমার সাথে একা রুমে আসো। এখানে ভয় পাওয়ার কি হলো? আপনি বাঘ নাকি ভাল্লুক তা নয়, কিন্তু একা ঘরে একটা ছেলে একটা মেয়ের কাছে কিন্তু বাঘ ভাল্লুকের চেয়েও কম ভয়ঙ্কর নয়। সেটা আপনার মনে হতে পারে, আমার নয়। কেন? যদি কিছু করে ফেলি? বিশেষ আছে কার উপর? এখানে আপনি ছাড়া আর কেউ আছে নাকি? তার মানে তুমি আমাকে বিশ্বাস করতে শুরু করেছো? জানি না। ফাদার কিছু বলল না, মিটমিট করে হাসছে। প্রিয়া বলল, হাসির কিছু হয়েছে? না তো। তাহলে হাসছেন কেন? একটা কথা ভেবে। কি কথা? তুমি কি জানো তুমি প্রেমে পড়েছো? না, জানি না। কারণ আমি তো প্রেমেই পড়িনি। তুমি প্রেমে পড়েছো, এবং সেটা নিজের অজান্তেই। বাজে বকবেন না, একদম সত্যি বলছি। তাই? তা কার প্রেমে পড়লাম শুনি? ফাহাদ চোখ টিপে দিয়ে বলল, এই আয়মান চৌধুরী ফাহাদের। আপনার বেশি বোঝার স্বভাবটা আর গেল না। ফাহাদ হো হো করে হেসে দিল। কিছুক্ষণ পরে ফাহাদের বাবা মা আর বোন আসে। বোনটা টেনে পড়ে। ফাহাদের মা আর বোন তো প্রিয়ার ব্যাপারে সবই জানে, তাই প্রিয়াকে দেখে চিনতে একটু কষ্ট হয়নি ওদের। ফাহাদের ছোট বোনের নাম ফুল, দেখতেও ফুলের মতো সুন্দর। টেনে পড়ে এবার। ফুল দৌড়ে এসে প্রিয়াকে জোরে ধরে, তুমি এসেছো? ভাইয়া তো ঠিকই বলেছে, তুমি একদম সাদা পরি, আর এই সাদা শাড়িটা তোমায় দারুণ লাগছে। প্রিয়ার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। যাদের কখনো দেখেনি চিনেনি তাদের কাছে এসব প্রশংসা সত্যিই লজ্জাজনক। লজ্জায় লাল হয়ে গিয়েছে প্রিয়া। ফাহাদের মা এগিয়ে এসে প্রিয়ার গালে হাত দিয়ে চুমু খেয়ে বলল, মাশাআল্লাহ। ফাহাদের চোখের ইশারায় সালাম করতে বলল। প্রিয়ার কি হলো কে জানে, ফাহাদের কথা মতো পায়ে হাত দিয়ে সালাম করলো। তিনি এবার প্রিয়ার হাত ধরে বললেন, আমার ছেলের পছন্দ আছে। প্রিয়া কিছু বলতে পারছে না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফাহাদের মা বলল, ওকে তো কিছু খেতে দিসনি তাই না? ফাহাদ মাথায় চুলকালো। ইয়ে হয়েছে বুঝি? ফুল, তুই ওকে নিয়ে একটু গল্প কর, আমি খাবারের ব্যবস্থা করছি। ওকে মম। ফুল প্রিয়াকে নিয়ে বিছানায় বসতে বসতে বলল, আচ্ছা ভাবি, তোমার প্রিয় খাবার কি? তুমি আমায় ভাবি ডাকছো কেন? ভাইয়ের বউকে তো ভাবি ডাকে, তুমি জানো না? আমি তো তোমার ভাইয়ের বউ নই। এখনো নও, কিন্তু হয়ে যাবে। ফাহাদ ফুলের কুলে মাথা রেখে বলল, তোর ভাবি আমার বউ হতে ভয় পায় বুঝলি? বোঝাবুঝি পরে। আগে তুমি ভাবির কোলে মাথা রাখো। বউ আছে তাও খালি আমার কোলে মাথা রাখবে? বাবারে, তুই তোর ভাবিকে এখনো চিনিস নাই। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। দুই ভাই বোনের কথোপকথন চুপচাপ গিলে যাচ্ছে প্রিয়া। আনিজি লাগছে খুব।
আবার ভালো লাগছে ভাই বোনের খুনসুটি। পাশের রুমে ফাহাদের বাবা ফাহাদের মাকে জিজ্ঞেস করলো, মেয়েটাকে তুমি জানো না? না তো। ফাহাদ তোমায় বলেনি এমন কিছু কি যেটা বলতে হবে আমায়? তার চেয়েও বেশি কিছু কি সেটা? মেয়েটাকে ফাহাদ অনেক ভালোবাসে কি? হ্যাঁ। কবে থেকে? 1 বছরের কাছাকাছি তো হবেই। মেয়েটাও ভালোবাসে, জানি না শিওর, তবে ভালো না বেসে আর যাবে কোথায়? নাম কি? কোথায় থাকে? কি করে? নাম প্রিয়া। পড়াশোনা প্লাস জব করে। কোথায় জব করে? ফাহাদের অফিসেই। এবার ফাহাদের বাবা একটু উত্তেজিত হয়ে বললেন, হোয়াট? অফিসে সাধারণ একজন ওয়ার্কারকে ভালোবাসো ফাহাদ? ওর মাথা কি ঠিক আছে? ওয়ার্কার তাতে কি হয়েছে? স্ট্যাটাস বলে একটা কথা আছে, সেটা কি তুমি ভুলে যাচ্ছ? ভালোবাসার কাছে আবার স্ট্যাটাস কিসের? ছেলের মতো তুমিও পাগল হইছো না? সময় থাকতে ফাহাদকে বুঝাইয়া এসব ভালোবাসার ভূত যেন মাথা থেকে নামাই বলে দিলাম। আর যদি ভালোবাসতেই হয় তবে এমন কাউকে ভালোবাসতে বলিও যাতে তাকে বাড়ির বউ করে নিয়ে আমাদের সোসাইটিতে কোনো কথা শুনতে না হয়। ফাহাদ আর ফুল খুনসুটিতে মেতে থাকলেও পাশের রুমে থেকে কথাগুলো ভেসে প্রিয়ার কানে ঠিক হয়ে আসে, না চাইতেও চোখগুলো ঝাপসা হয়ে আসে। চলবে। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।